ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। যেভাবে লেখা আছে সেভাবেই পড়ে শোনাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় রাসেল ভাই ও সম্মানিত শ্রোতাবৃন্দ। আমি জানি আপনি অনেক ভালো আছেন, ভালোর তলে আছেন, আর থাকবেনই না কেন। এত কোটি কোটি শ্রোতার দোয়া যার সাথে আছে তাকে আল্লাহ সুস্থ না রেখে পারেন? তাই আর নতুন করে কেমন আছেন জিজ্ঞেস করলাম না। আমি আপনার সহ ভূত এফএমের একনিষ্ঠ ভক্ত ছিলাম, এখন ভূত.com-এর। আমি সেই 2015 সাল থেকেই স্টোরি শুনছি, তবে মাঝে কাজের জন্য বেশ কিছুদিন একটু দূরে ছিলাম। এখন লাইভ শোনা না হলেও আমার প্লেলিস্ট সবসময় আপনার লেটেস্ট ঘটনাগুলো দিয়ে পরিপূর্ণ থাকে। আর সব থেকে ভালো লাগে আপনার মুখে বলা ইমেলগুলো। তারপরে তিনি আরও অনেক কথা বলেছেন, সেগুলো আমি আর না বলি। তিনি বলছেন, আমার সাথে এই ঘটনা ঘটে যাওয়ার পর ঘটনা সংগ্রহ করার একটা নেশা আমার হয়ে গিয়েছিল। আমার এই ঘটনা সিলেক্টেড হলে অবশ্যই আমাকে জানাবেন, তাহলে বাকি ঘটনাগুলো পাঠাতে উৎসাহ পাব। আমি পেশায় একজন শিক্ষক, কাজের চাপে স্টুডিওতে যাওয়ার সময় হবে না। তাছাড়া এটা আমার প্রথম ঘটনা, তাই আমি চাই এটা রাসেল ভাই পড়ে শোনাক। আমার বিচিত্র এই অভিজ্ঞতা যে কতটা ভয়ানক ছিল আর কিভাবে যে ঠিক বেঁচে ফিরেছি আল্লাহ ভালো জানেন। সেই বিচিত্র অভিজ্ঞতা ও লোমহর্ষক কাহিনী আজ বলবো। মানুষ ভুল করবেই, আর আমিও প্রফেশনাল কোনো লেখক নই, তাই আমার লেখায় আমার অজান্তে এবং শব্দ চয়নে অনেক ভুল হতে পারে। বিনীত অনুরোধ রইল আমার ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই ফাঁকে আমার পরিচয়টা ছোট করে এখানে দিতে চাই। আমি সঙ্গত কারণে ঘটনার কোথাও জায়গার নামগুলো প্রকাশ না করার অনুরোধ করছি। এটা একটা কটেজকে ঘিরে কাহিনী, আর এটা তাদের ব্যবসার জায়গা। আমি চাই না তাদের কোনো সমস্যা হোক। আর আমার সহকর্মীদের মধ্যে যে ছোট ভাই কিছুটা ঘটনাচক্রে আমার সাথে যুক্ত ছিল, তার ছদ্মনাম ব্যবহার করেছি। রাসেল ভাইকে অনুরোধ করব ঠিকানা প্রকাশ না করার জন্য। তারপরে তিনি তার ঠিকানা দিয়েছেন, ফোন নাম্বার দিয়েছেন, সেগুলো আমি প্রকাশ করছি না। তিনি বলছেন আমার নাম প্রকাশ করতে পারেন, কিন্তু ঠিকানা সবসময় হাইড রাখবেন। আমার নাম সজীব শাহরিয়ার, আমার বয়স 26। দেরি না করে শুরু করছি বিভীষিকাময় সেই রাতগুলোর লোমহর্ষক সব কাহিনী। সালটা 2018 সালের নভেম্বর মাস। আমি আমার এসএসসি শেষে একটা প্রাইভেট স্কুলে লোকাল ভলেন্টিয়ার টিম লিডার হিসেবে দায়িত্বরত ছিলাম। তখন এই স্কুলে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এখানে একটা কথা বলে রাখি, আমি আমার স্কুল জীবন এই স্কুলেই পার করেছি। অনুষ্ঠানের নাম পাপেট শো, মানে পুতুল নাচ। এই অনুষ্ঠান আমার জন্য ছিল বেশ কৌতূহলের এবং অন্যরকম এক অভিজ্ঞতার। আমি যখন এই অনুষ্ঠানের কথা শুনতে পেলাম, তখন থেকেই এটা দেখার ও উপভোগ করার জন্য আমার মনে তৃষ্ণা যেন বেড়েই চলেছিল। আমার তখন বারবার মনে হচ্ছিল, ইস, আমি যদি এই টিমের সাথে কাজ করতে পারতাম। কারণ এই পুতুল নাচ দেখাতে যারা টিম ছিল সবাই ঢাকা থেকে এসেছিল, তাই আমার আগ্রহটা একটু বেশি কাজ করেছিল ওদের সাথে কাজ করার জন্য। যথারীতি ওরা সবাই আসলো, অনুষ্ঠান হলো। যেহেতু আমি ভলেন্টিয়ার টিম লিড ছিলাম, তাই সবার সাথে অল্প সময়ে ভালো একটা সম্পর্ক হয়ে গিয়েছিল। অনুষ্ঠান শেষে ওই দিনই ওরা সবাই ঢাকায় চলে গিয়েছিল। মূল ঘটনায় আসি। তার কিছুদিন পর উত্তরবঙ্গের ঠাকুরগাঁও এবং নীলফামারী জেলার 4টি স্থানে পুতুল নাচ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঢাকার টিমে 2জন মেয়ে মেম্বার ছিল। যেহেতু ঢাকা থেকে এই জেলা দুটোর দূরত্ব অনেক বেশি, তাই 2জন মেয়ে যেতে অস্বীকৃতি জানায় এবং কাকতালীয়ভাবে আমার নাম প্রস্তাব করা হয়। আমি এক কথায় রাজি হয়ে যাই, কারণ আমি খুব ভ্রমণ পিপাসু মানুষ। তার মধ্যে এই সুযোগ আমি কিভাবে হাতছাড়া করি বলেন? তারপর সেই দিন আসলো, আর আমিও ওদের সাথে চলে গেলাম ঠাকুরগাঁও। প্রথম দিন আমরা সকাল 9টায় রওনা দিতে রাত 10:30 নাগাদ আমাদের গন্তব্যে পৌঁছালাম। লম্বা জার্নি থাকায় অনেক গল্পগুজব করে রাস্তায় বিরতি দিয়ে খাওয়া দাওয়া করে বেশ আনন্দেই গন্তব্যে গিয়েছিলাম সবাই। আমাদের রিসিভ করার জন্য ওইখানে 2জন স্যার, প্রজেক্ট ম্যানেজার ও অন্যজন অফিসার অপেক্ষা করছিলেন। আমরা যাওয়ার পর তারা আমাদেরকে স্বাগত জানালেন। তারপর আমরা সোজা কটেজে গিয়ে উঠলাম। খাওয়া দাওয়া করার পর পরের দিনের প্ল্যান সম্পর্কে একটু আলোচনা করে
12টা নাগাদ রুমে চলে আসলাম। নভেম্বর মাস, তার মধ্যে উত্তরবঙ্গে যে কী পরিমাণ শীত পড়ে তা যারা এই অঞ্চলে থাকেন তারা হাড়ে হাড়ে টের পেয়েছেন। আমি এর ব্যতিক্রম নই। যাই হোক, সারাদিনের ক্লান্তি আর শীতের মধ্যে কম্বল পেয়ে বেশ আরাম করেই প্রথম রাতটা কাটিয়েছিলাম। মূল ঘটনা শুরু করার আগে আমরা যে কটেজে ছিলাম 4 দিন তার একটি ছোট বিবরণ দিচ্ছি, যাতে শ্রোতা বন্ধুরা সহজে ঘটনা ও পরিবেশ কল্পনা করে নিতে পারেন। কারণ খুব অল্প সময়ের মধ্যেই হারিয়ে যেতে চাই ভয়, আতঙ্ক, শিহরণের এক অজানা রাজ্যে। কটেজটা ছিল 4 তলা বিশিষ্ট দক্ষিণমুখী বিল্ডিং। বিল্ডিংটা মোটামুটি পুরাতনই বলা যায়, তবে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, মোজাইক করা, আর রং ছিল বেশ নতুন, মানে পুরাতন রঙের ওপর নতুন করে আবার রং করা হয়েছে প্রতিটি রুম। কটেজের সামনে বেশ সুন্দর সুন্দর ফুলের গাছ ছিল, আর ছিল একটি অদ্ভুত দোলনা। দোলনাকে এমন অদ্ভুত বলার কারণ হলো এটা সম্পূর্ণ কালো রঙের লোহার তৈরি দোলনা। এটার এক পাশে শক্ত মোটা কাঠের গুঁড়ি, যেটা মাটিতে পুঁতে তার উপর আরেকটি লম্বা কাঠ আড়াআড়িভাবে লাগানো ছিল। সেই আড়াআড়ি কাঠের মাথায় দোলনাটা লাগানো। মনে হচ্ছিল গাছের কোনো বাঁকা ডালে রশি দিয়ে বাবুই পাখির বাসা ঝুলিয়ে দেয়া হয়েছে। আমাদের মোট 7 জনের দল। আমি, আমার সহকর্মী 4 জন, আমার টিম লিডার স্যার এবং ড্রাইভার। তাই 3টি রুম ভাড়া করা হয়েছিল। আমি আর আমার সঙ্গী আরিফ 3য় তলার একটি রুমে থাকার জন্য নির্ধারিত হয়েছিলাম। কারণটা বেশ হাস্যকর। আমরা 2 জন একটু হ্যাংলা পাতলা ছিলাম, সহজেই ওপরে ওঠানামা করতে পারতাম বলে আমাদের 2 জনকে ওপরে থাকতে বলা হলো। আমরাও মেনে নিলাম। দোতলায় আমার বাকি 3 জন সহকর্মী এবং নিচের তলায় স্যার আর ড্রাইভার একসাথে ছিলেন। আমাদের রুমগুলো ছিল পূর্ব পাশের একটির ওপর আরেকটি, মানে নিচতলা, দোতলা আর তার উপর 3য় তলা, এভাবে। আমাদের রুমের ভেতরের বর্ণনা একটু দিয়ে দিই। রুমে 2টি সিঙ্গল বেড, একটি টেবিল, একটি আলনা, 2টো বেডের ওপর 2টো ফ্যান আর বিছানায় লেপ কম্বল সব ঠিকঠাক ছিল। কিন্তু আমি তখনও জানতাম না এই রুমের প্রতিটি বস্তুই হয়তো আমাদের জন্য কোনো অদেখা বিপদের বার্তা নিয়ে অপেক্ষা করছিল। প্রতিটি মুহূর্ত যেন মৃত্যুর শীতল স্পর্শ নিয়ে আসছিল আমার দিকে। আমি আগে থেকেই ভোরে ঘুম থেকে উঠতাম, তাই সকালে সবাইকে ডেকে তোলার দায়িত্ব ছিল আমার ওপর। যথারীতি আমার সকালে ঘুম ভেঙে গিয়েছিল আর আমি উঠে ফ্রেশ হতে চলে গেলাম। ও, আরেকটি কথা বলতে ভুলে গেছি। গতকাল অনেক রাতে খাওয়া দাওয়া শেষ করে রুমে ফিরছিলাম বলে রাতে তেমন কথা হয়নি কারো সাথে। আর রাতে নর্মালি তেমন কোনো জিনিসের দরকার পড়েনি বলে আমিও আমার রুমমেটকেই কেয়ারটেকার বা রুম সার্ভিস কাউকে ডাকিনি। আমি ফ্রেশ হয়ে সবাইকে ডেকে দিলাম আর সকলের সব কাজ শেষ করে রেডি হতে বললাম। কারণ আমাদের অনুষ্ঠানের সময় ছিল সকাল 9:30। আর আমরা যেখানে থাকার জন্য ছিলাম সেখান থেকে ভেন্যুতে যেতে প্রায় 1 ঘন্টা সময় লেগে যেত বলে সবাইকে 7টার মধ্যে রওনা দিতে হবে বলে বলা হয়েছিল। এখানে প্রশ্ন থাকতে পারে, আমরা কেন আমাদের অনুষ্ঠানের ভেন্যুর কাছে কোনো কটেজ নেইনি। আসলে অজপাড়াগায় অনুষ্ঠান হতো, আর যেখানে প্রোগ্রামের আয়োজন হতো সেখানে থাকার মতো ভালো কোনো জায়গা ছিল না। আমি গ্রামের ছেলে, আমার প্রায় সব পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার ক্ষমতা থাকলেও ঢাকা থেকে যারা এসেছেন তারা ওই পরিবেশে তেমন একটা কমফোর্টেবল নন। তাই একটু তুলনামূলক উপজেলা শহরে থাকার ব্যবস্থা করা হতো। আমাদের সাথে গাড়ি থাকায় যাতায়াতের কোনো সমস্যা হয়নি। ঘটনা শুরু 2য় দিন থেকেই। এটা সেই কটেজ যা আমাকে নিয়ে গিয়েছিল ভয়, আতঙ্ক আর শিহরণের এক অজানা রাজ্যে। দিনটা খুব নর্মাল ও সুন্দরভাবেই কেটে গেল। আমরা অনুষ্ঠান শেষে বিকাল নাগাদ কটেজে ফিরলাম। তখন মাত্রই আসরের নামাজ শেষ হয়েছে। দুপুরের রোদ থাকায় শীতের কুয়াশা কিছুটা কমে গিয়েছিল। পরে বিকেলে আবার পড়া শুরু করেছে। গাড়ি থেকে নেমে ওই প্রথম আমি কটেজটা ভালো করে অবলোকন করলাম। আমি দেখলাম আমি যে রুমে থাকি সেই রুমের ঠিক ওপরে আরেকটি রুমে বাতি জ্বলছে। আমি ভাবলাম নতুন গেস্ট এসেছে মেবি। যেহেতু সারাদিন বাইরে ছিলাম তাই কে আসলো না আসলো সেটা জানারও কথা না। আমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে আরিফকে ফ্রেশ হতে বলে বারান্দায় আসলাম। আমার রুমটার পাশেই মেইন রোড। কটেজের পেছন দিকটা কেমন যেন জঙ্গল টাইপ, বিভিন্ন লতা পাতার গাছ, ঝোপ। আর একটা মজার বিষয় হলো কটেজের পেছনে একটি অনেক বড় আম গাছ ছিল। গাছটি বেশ পুরনো এবং তা প্রথম দেখাতেই বোঝা যাবে।
আমি ওপর থেকে দেখলাম একজন বয়স্ক লোক দোলনার পাশেই দাঁড়িয়ে আছে। পরে আমি তার সাথে কথা বলার জন্য নিচে আসলাম। তখন আমার টিম মেম্বাররা সবাই যার যার রুমে রেস্ট নিচ্ছিল। সবাই অনেক ক্লান্ত ছিল বলে আমি আমার কৌতূহল মেটাতে আর কাউকে বিরক্ত করতে চাইনি, কাউকে ডাকিনি। নতুন জায়গা দেখার প্রবল ইচ্ছে আমি আর দমিয়ে রাখতে পারিনি বলে সোজা নিচে চলে এসেছি। জায়গাটা ভালো করে দেখতে চেয়েছি। কলেজের পশ্চিম পাশে অল্প কিছু দূরেই ঢাকা টু পঞ্চগড় রেল লাইন। বিকেলে যখন ফিরে আসছিলাম তখন ব্যাপারটা খেয়াল করেছিলাম ট্রেন যাওয়ার শব্দে। উনি যে এই বাসার কেয়ারটেকার সেটা উনি নিজেই বলল আমি যাওয়ার পর। তারপর আমাকে কাকা সব বলেছিল আর ঘুরে ঘুরে দেখাচ্ছিল। ডিয়ার লিসেনার্স, এখানে কেয়ারটেকার কাকা সম্পর্কে কিছু জানিয়ে রাখতে চাই, কারণ এই ঘটনায় উনি যে কতটা জায়গা দখল করে আছেন সেটা শেষ পর্যন্ত না শুনলে বুঝতে পারবেন না। যাই হোক, কেয়ারটেকার কাকা দেখতে বেশ লম্বা ছিলেন, গায়ে কালো শাল মোড়ানো, ভাঙা চোরা দেহ, এক গাল ঘন সাদা কালো দাড়ি, গভীর চোখ। চোখের দিকে তাকালেই মনে হয় কি যেন খুঁজছে সব সময়। আমাকে যখন সব দেখাচ্ছিল তখন বারবার পেছনের দিকে আম গাছটার দিকে আর চোখে তাকিয়ে দেখছিল। আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা কাকা, আম গাছটি বেশ পুরাতন মনে হচ্ছে, কত বছর বয়স হতে পারে? শুনে কাকা যেন হঠাৎ চমকে উঠলেন। তারপর নিজেকে সামনে নিয়ে ভাঙা গলায় গম্ভীর কণ্ঠে বললেন, এটা বেশ পুরনো স্যার, আমি যতদূর জানি আনুমানিক 100 বছরের কম হবে না। তবে স্যার, আপনি গাছের কাছে যাবেন না, শুনেছি এসব পুরনো গাছে নাকি ওই জিন টিন থাকে। গম্ভীর সুরে বলল। আমি বললাম, কি বলেন কাকা, আপনি দেখেছেন কখনো? এই উত্তরে কাকা যা বলল তা শুনে বিশ্বাস করেন রাসেল ভাই, আমি নিজে একদম হিম হয়ে গিয়েছিলাম। তিনি একগাল উপহাসের হাসি হেসে বললেন, কি যে বলেন স্যার, জিন কি দেখা যায়? এটা তো আমাদের আশেপাশেই বিভিন্ন রূপ ধরে আমাদের সাথে চলাফেরা করে, খায়, প্রয়োজনের কথা বলে, এমনকি আমাদের সাথেই ঘুমায়। যখন যাকে ভালো লাগে তার সঙ্গী হয়ে যায়। এই কথা শুনে আমি কিছুক্ষণের জন্য স্থির হয়ে তাকিয়ে রইলাম তার দিকে। হঠাৎ আমার ধ্যান ভাঙল আমার রুমমেট আরিফের ডাকে। আমি পেছন ফিরে দেখি হাতে কফির মগ নিয়ে সে আমাকে ডাকছে। আমি সামনে কাকাকে ডাকতে যাব, তখন দেখি উনি আমার সামনে নেই। কোথায় গেলেন এক মুহূর্তেই। আমার শরীরে কাঁপুনি দিয়ে উঠল। পরে একটু স্থির হয়ে নিজেকে সামলে নিয়ে ভাবলাম হয়তো গেটের ওইদিকে কোনো কাজে চলে গেছে। আমি আরিফের কাছে আসায় সে বলল, ভাই, আপনাকে রুমে না পেয়ে বারান্দা থেকে দেখি আপনি এখানে দাঁড়িয়ে আছেন। ওপর থেকে কয়েকবার ডেকেছি, কিন্তু আপনি মনে হয় খুব মনোযোগ দিয়ে কিছু দেখছিলেন, তাই আমি আসলাম। এই নিন, আপনার জন্য কফি নিয়ে এসেছি। কি দেখছিলেন এরকম করে? আমি একটু এড়িয়ে গেলাম, তারপর বললাম, কই না তো, এরকম বাসায় আমি এর আগে কখনো যাইনি তো, তাই একটু কৌতূহল হয়েছিল, ঘুরে দেখছিলাম সব কিছু। পরে আরিফ বলল, আচ্ছা ভাই চলেন, সবাই বসে আছে রুমে, কালকের জন্য প্ল্যান করা লাগবে, আপনাকে ডাকতে পাঠালো স্যার। তারপর আমি চলে আসলাম, কিন্তু আমার মন থেকে সেই কাকার কথা কিছুতেই যাচ্ছে না। আমার বারবার মনে হতে লাগলো কাকা মনে হয় আরো কিছু বলতে চাচ্ছিলেন। হঠাৎ আরিফ চলে আসায় উনি চলে গেছেন। আরিফ কি কেয়ারটেকার কাকাকে দেখেনি আমার সাথে কথা বলতে? সে তো কাকার কথা জিজ্ঞেস করলো না। সত্যি কি আম গাছে কিছু আছে? সত্যি কি জিন আমাদের সাথে থাকে, কথা বলে খায়? আচ্ছা, কাল কাকার সাথে আমাকে আবার কথা বলতে হবে। এসব ভেবে আমি আমাদের কালকের পরিকল্পনা সাজাতে মনোযোগ দিলাম। এখানে একটি কথা না বললেই নয়, বিকেলবেলা যে আমাদের ঘরের ওপরে একটি ঘরে আলো দেখেছিলাম, সেই ঘর থেকে রাতে কোনো আলো, এমনকি কাউকে বের হতেও দেখিনি। আমার কাছে ব্যাপারটা কেমন যেন অবাক করা লাগলো। পরে ভাবলাম হয়তো অনেক দূর থেকে এসেছে, ক্লান্ত, তাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে। আমাদের সকল পরিকল্পনার শেষে আমরা রাতের খাবার খেতে চলে গেলাম। আমাদের কটেজ থেকে 2-3 কিলোমিটার দূরে সেখানে একটি হোটেলে আমাদের খাবারের ব্যবস্থা করা হয়েছিল। আসার সময় যখন গেট খুলে দিলেন, আমি খেয়াল করলাম সেই বিকেলে যাকে দেখেছিলাম তিনি না, অন্যজন গেট খুলছেন।
আমি ভাবলাম হয়তো তার ডিউটি শেষ, তাই চলে গেছেন। রাত আনুমানিক 2:38। মোবাইল স্ক্রিনের সময়টা দেখে শিউরে উঠলাম। আচমকা আমার ঠিক ওপরের রুম থেকে ভেসে আসছে অদ্ভুত শব্দ। মনে হচ্ছে কেউ যেন নুপুর পরে নাচছে। মৃদু নুপুরের ছমছম শব্দ, তার সাথে পায়ে হাঁটার ভারী পদধ্বনি। এত রাতে কে নাচতে পারে? আমার ঘুম ভেঙে গেল। শরীরে একটা অজানা ভয় চেকে বসল। আমি আরিফকে কয়েকবার ডাকলাম, কিন্তু তার কোনো সাড়া শব্দ নেই। সে গভীর ঘুমে আচ্ছন্ন। শীতে কম্বল দিয়ে মুখ ঢেকে রেখেছে। আমাদের রুমটি 3য় তলায় হওয়ায় বাইরের শীতল বাতাস সহজে ঘরে ঢুকছিল। যদিও ঘুমানোর আগে আমি নিজে সব জানালা বন্ধ করেছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে যেন ঘরের ভেতর মৃদু বাতাস খেলা করছে, অথচ কোনো জানালা খোলা নেই। সেই শব্দের উৎস খুঁজে পাওয়ার আগেই হঠাৎ সব নিস্তব্ধ হয়ে গেল। আমি ওঠার শক্তি হারিয়ে ফেলেছিলাম। শব্দের উৎস খুঁজতে বের হব এতটা সাহস আমার হচ্ছিল না। আমি তখনও ভাবতে পারিনি যে এই শব্দটা এতটা অস্বাভাবিক হবে। আমি তখনও ভাবছিলাম ওপরের তলায় যারা আসছে ওনারাও কি কোনো প্রোগ্রামের জন্য এসেছে, কারণ আমরাও তো প্রোগ্রামের জন্য এসেছি। হয়তো তারাও তাই, সেজন্যই প্র্যাকটিস করছে। কিন্তু এত রাতে শব্দটা বেশিক্ষণ ছিল না, তাই তার রেশ অল্পতেই কেটে যায়। আমি এটা সেটা ভাবতে ভাবতে আবার কখন যেন ঘুমিয়ে পড়েছিলাম। আমার যেহেতু সবাইকে ঘুম থেকে তোলার দায়িত্ব, তাই অ্যালার্ম সেট করা ছিল ফজরের একটু আগে আগে। মোবাইলের তীব্র শব্দে আমার ঘুম ভাঙল। চোখ খুলতেই রাতের সেই অদ্ভুত অভিজ্ঞতার কথা মনে পড়ল। স্বপ্ন নাকি সত্যি? বিছানায় আরও মিনিট 5 এদিক ওদিক গড়াগড়ি করে উঠে পড়লাম। আমার তোয়ালেটা নিয়ে ওয়াশরুমে যাব। যেই হাতল ধরে দরজাটা খুললাম, অমনি এক শীতল বাতাস আমার গায়ে এসে লাগলো। দরজা খুলে ভেতরে যা দেখলাম তাতে আমার শরীরের রক্ত হিম হয়ে গেল। ওয়াশরুমের ফ্লোর ভেজা, বালতি আর মগও ভেজা। আয়নায় দেয়ালের চারিদিকে পানির ছিটে লেগে আছে। শাওয়ার ট্যাপ থেকে ফোঁটা ফোঁটা পানি পড়ছে। মনে হচ্ছে মাত্রই কেউ গোসল করে গেল। তার উপর ভেসে আসছে এক মিষ্টি অথচ অস্বস্তিকর গন্ধ, যেন শিউলি ফুলের সঙ্গে কর্পূরের অদ্ভুত মিশ্রণ। অথচ রুমে আমি আর আরিফ ছাড়া কেউ নেই, আর আমি প্রথম ঘুম থেকে উঠেছি। রাতেও কেউ গোসল করেনি, সুতরাং ভেজা থাকার কোনো কারণই নেই। এই দৃশ্য দেখার পর আমার আর ওয়াশরুমে ঢোকার সাহস হলো না। আমার পা যেন জমে গেছে। আমি কোনোভাবে আরিফের বেডের কাছে আসলাম। আতঙ্কিত হয়ে আমি আরিফকে ডেকে তুললাম। তারপর তাকে জিজ্ঞেস করলাম, আরিফ, তুমি কি একটু আগে ওয়াশরুম ব্যবহার করেছ? আমার গলা কাঁপছিল। আরিফ চোখ কচলাতে কচলাতে উত্তর দিল, কই না তো, আপনি তো আমাকে ডাকলেন, আমি তো যাইনি। বললাম, তাহলে ওয়াশরুম কে ব্যবহার করেছে? পুরোটা ভেজা, মনে হচ্ছে মাত্রই কেউ গোসল করে বেরিয়েছে। আরিফ অবাক হয়ে বলল, কই দেখে চলেন তো। আমরা দুজনেই সাবধানে দরজার ফাঁক দিয়ে উঁকি দিলাম, কিন্তু এবার যা দেখলাম তা আরও অবিশ্বাস্য। ওয়াশরুমের মেঝে শুকনো, বালতি মগ সব স্বাভাবিক, আয়নায় পানির কোনো চিহ্নও নেই, গন্ধটাও মিলিয়ে গেছে। আমি হতবাক, এ কি করে সম্ভব? কিছুক্ষণ আগে আমি স্পষ্ট দেখলাম সব ভেজা, আর এখন সব স্বাভাবিক। এটা কি আমার মনের ভুল? আমি কি বেশি ভাবছি সব কিছু নিয়ে? আরিফ কাঁধ ঝাঁকিয়ে বলল, ভাই, রাতে ঘুম কম হয়েছে নাকি? মনের ভুল হবে আপনার। আমি মনে মনে ভাবলাম, কিভাবে সম্ভব? এই চোখের ভুল তো হওয়া সম্ভব না, কখনো হয়নি। আমি আরিফকে জিজ্ঞেস করলাম, তুমি কি রাতে কোনো শব্দ শুনেছ? আরিফ না সূচক মাথা নাড়ল। আমার মস্তিষ্কের প্রতিটি কোষ যেন চিৎকার করে বলছিল, একটা কিছু ঠিক নেই। কিন্তু এসব নিয়ে এখন কাউকে কোনো কিছু বলে কি লাভ? আমরা এখানে একটি গুরুত্বপূর্ণ কাজে এসেছি। এসব শুনে যদি কোনো সমস্যা হয়, তাই আর কোনো কিছু না বলে আমি ওয়াশরুমের দিকে ফিরে গেলাম। কিন্তু দরজা বন্ধ করে গোসল করার সাহস হলো না। অগত্যা দরজা খোলা রেখেই দ্রুত গোসল সেরে নিলাম। শীতের পোশাক গায়ে জড়িয়ে সবাইকে ডাকতে নিচে চলে গেলাম। পরে রুমে ফিরে এসে দেখি আরিফ ফ্রেশ হয়ে বের হয়ে আসছে। আমরা সবাই প্রস্তুত হয়ে সকাল 7টায় গাড়িতে চেপে রওনা দিলাম আজকের গন্তব্যের উদ্দেশ্যে। কিন্তু আমার মন থেকে ওয়াশরুমের সেই ভেজা ফ্লোর আর অদৃশ্য গন্ধের রহস্য
কিছুতেই মুছছিল না। কটেজের প্রতিটি দেয়াল যেন কোনো এক অশুভ রহস্যের নীরবে সাক্ষী হয়ে বারবার মনে করিয়ে দিচ্ছিল এই বিভীষিকাময় রাতের কথা। প্রিয় শ্রোতাবৃন্দ, কটেজের প্রতিটি ছায়া যেন আরো দীর্ঘ হচ্ছে, আরো রহস্যময় হচ্ছে। তৃতীয় দিনের ঘটনা। সেদিন প্রোগ্রাম শেষ হতে হতে বেশ দেরি হয়ে গিয়েছিল। সারাদিনের ধকল আর ক্লান্তিতে গতরাতের অলৌকিক ঘটনাগুলো আমার মাথা থেকে প্রায় উধাও হয়ে গিয়েছিল। বিকেল নাগাদ যখন ফিরলাম, ঘড়িতে প্রায় 5টা বাজে। কুয়াশার পাতলা চাদরে মোড়া কটেজটাকে দেখে মনে হচ্ছিল শীতের বুড়ি যেন তার সমস্ত রহস্য দিয়ে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে। গাড়ি থেকে নেমে সবাই যে যার রুমে চলে গেলাম। এই হাড় কাঁপানোর শীতে আর গোসল করার সাহস হলো না। সকালে তো গোসল সেরেই বেরিয়েছিলাম। আরিফ আমার ব্যাগটা নিয়ে রুমের দিকে যাচ্ছিল। দ্বিতীয় তলায় উঠে বলল, ভাই, আমি আমার ফোনের চার্জারটা ফেলে এসেছি, আপনি ব্যাগটা নিয়ে রুমে যান, আমি আসছি। আমি কিছু বলার আগেই সে দ্রুত নিচে নেমে গেল। অগত্যা ব্যাগ নিয়ে আমি তৃতীয় তলায় সিঁড়ি ভাঙতে শুরু করলাম। সিঁড়ি থেকে আমার রুমে যেতে হলে আরও 2 রুম পার হতে হয়। আমি যেই সিঁড়ি পার হয়ে রুমের দিকে এগোচ্ছি, ঠিক তখনই দেখলাম সেই কেয়ারটেকার কাকা আমার রুমের দিক থেকে আসছেন। আমি তাকে দেখে রীতিমতো চমকে উঠলাম, কারণ আমি নিচ থেকে আসার সময় কাউকে সিঁড়ি দিয়ে উঠতে দেখিনি। তাকে দেখেই আমার গতকাল বিকেলের ঘটনা মনে পড়ে গেল। আমি কিছু জিজ্ঞেস করতে যাব, ঠিক তখনই তিনি একটু মৃদু হেসে, কিন্তু বড্ড রহস্যময় হাসি হেসে আমাকে বললেন, কি স্যার, কাল বিকেলে কি ভয় পেয়ে গিয়েছিলেন? তার প্রশ্ন শুনে আমি একটু অপ্রস্তুত হয়ে গিয়েছিলাম, কিন্তু পরক্ষণেই নিজেকে সামনে নিয়ে বললাম, কই না তো, কিন্তু আপনি কালকে হঠাৎ কোথায় চলে গিয়েছিলেন? আপনাকে আর দেখতে পেলাম না। কাকা আবার সেই রহস্যময় হাসি এসে বললেন, আমার একটু কাজ ছিল তো, তাই দেরি করিনি। তার হাসিটা এতটাই অস্বাভাবিক ছিল যে আমার শির দ্বারা দিয়ে একটা শীতল স্রোত বয়ে গেল। আমি আর কথা বাড়ালাম না। তিনি বললেন, অনেক দূর থেকে এসেছেন, অনেক পরিশ্রম করেছেন স্যার, যান 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 যান, ফ্রেশ হয়ে বিশ্রাম নিন। আমিও সম্মতিসূচক মাথা নেড়ে রুমে চলে গেলাম। দরজা খুলে যে রুমে ঢুকবো, তখনই নাকে এসে লাগলো এক অচেনা মিষ্টি অথচ ভারী গন্ধ, ঠিক যেমনটা গতকাল রাতে ওয়াশরুমে পেয়েছিলাম, কিন্তু তার চেয়েও গাঢ়, তীব্র। এই গন্ধ যেন আমাকে এক অজানা অতীতে টেনে নিয়ে যাচ্ছিল। আর তখনই আমার মাথায় বিদ্যুৎ চমকের মতো একটা চিন্তা খেলে গেল। আমরা যে এত দূর থেকে এসেছি, এটা কাকা জানলেন কি করে? আমাদের কোথায় যাওয়ার কথা, কাজের স্কেজুল কি, এসব তো আমাদের টিমের বাইরে কারো জানার কথা না। বাইরের একজন মানুষ, বিশেষ করে কটেজের কেয়ারটেকার, এত ব্যক্তিগত তথ্য জানবেন কিভাবে? আমার রক্ত যেন জমে গিয়েছিল। আমি কাকাকে ডাকতে যাব, ঠিক তখনই আরিফ রুমে ঢুকলো। তার উপস্থিতি যেন আমাকে কিছুটা স্বস্তি দিল। আমি আর কোনো কিছু না ভেবে দ্রুত ফ্রেশ হতে ওয়াশরুমে চলে গেলাম। যাওয়ার সময় খেয়াল করলাম রুমের সেই মিষ্টি গন্ধটা ততক্ষণে উধাও। এসব কি হচ্ছে আমার সাথে? আমার মনে যেন হাজারো প্রশ্ন ভয়ে থমকে দাঁড়িয়েছিল। আমি আর ভাবতে পারছিলাম না। আমি ওয়াশরুম থেকে বের হতে না হতেই আরিফ কফি বানিয়ে ফেলেছে। গতকালের আনা ইলেকট্রিক কেটলিটা রুমেই ছিল। কফি খেতে খেতে আরিফকে জিজ্ঞেস করলাম, আরিফ, আসার সময় কেয়ারটেকার কাকাকে দেখলে? কেমন অদ্ভুত কথা বলে, তার চলাফেরাও কেমন, তাই না? আরিফ মনে হলো বেশ অবাক হলো আমার কথায়। সে বলল, কোন কেয়ারটেকারের কথা বলছেন ভাই? আমি তো অদ্ভুত কাউকে দেখলাম না। আমি বললাম, কিছুক্ষণ আগে আমাদের রুম থেকে বেরিয়ে গেল, তুমি দেখোনি? আরিফ ভ্রু কুঁচকে বলল, ভাই, আমি তো কাউকে দেখিনি, আপনি কার কথা বলছেন? আমি অবাক চোখে আরিফকে দেখছিলাম। সে তো আমার সাথে মজা করছে না, সে মজা করার মতো ছেলে নয়। তাহলে আমি যার কথা বললাম, যাকে দেখলাম, সে কি সত্যি ছিল না, নাকি কাকা রুম পরিষ্কার করতে উপরে উঠে গিয়েছিলেন? এসব ভাবতে ভাবতে অন্যমনস্ক হয়ে যাচ্ছি। তখন আরিফ হেসে বলল, আপনি হয়তো উল্টাপাল্টা কিছু ভাবছেন। আর ভাববেন না, যে পরিমাণ জিন ভূতের সিরিজ আপনি দেখেন, বলে হাসতে লাগলো। কিন্তু আমি তো বুঝছি ঘটনাটা আসলে আমাকে কোন দিকে নিয়ে যাচ্ছে। যাই হোক, আমার মন কিছুতেই মানতে পারছিল না। আমি নিশ্চিত ছিলাম আমি তাকে দেখেছি, তার সাথে কথাও বলেছি। কেয়ারটেকার কাকার সেই রহস্যময় হাসি, তার কথা বলা, আর কটেজের ভেতরে সেই অদ্ভুত গন্ধ, সব মিলিয়ে আমার মনে এক অশুভ আশঙ্কার কালো মেঘ জমে উঠল। মনে হলো এই কটেজে কেবল আমরাই নই, আরও অনেকে আছে,
অনেক অদেখা সত্তা আমাদের সঙ্গ দিচ্ছে, আর সেই কাকা হয়তো তারই কোনো মাধ্যম। উনি শুধু আমাকেই দেখা দিচ্ছে। ওনার উদ্দেশ্য কি? এখানে একটা কথা জানিয়ে রাখি, আমি প্রচুর তুরস্কের সিরিজ, কালো জাদু, জিনভূত এসবের ফিল্ম দেখতাম। স্পেশালি আমি ডাব্বে সিরিজের খুব ভক্ত ছিলাম। যারা দেখেছেন তারা জানেন ডাব্বে কতটা কালো জাদু কেন্দ্রিক সিরিজ। আমার কাছে খুব ভালো লাগতো, এখনও লাগে। এটা আরিফ আমার অবসর সময় কিভাবে কাটে সে সম্পর্কে জানে বলেই বলেছিল। ডিয়ার লিসনার্স, আপনারা হয়তো ভাবছেন শুধু আমি এসব দেখছি কিন্তু আর কেউ দেখছে না কেন? আবার আমি কাউকে এসব বলছিও না। আসলে আমি চাচ্ছিলাম না এসব ভেবে বা শুনে অন্য কেউ ভয় পাক আর আমাদের প্রোগ্রাম, যার জন্য কষ্ট করে আসা, সেটা নষ্ট হয়ে যাক। আর আমি তখন সত্যি আরিফের কথা ভেবে নিলাম, ধরে নিলাম ঠিকই বলছে, কিন্তু আমি যে কথা বললাম তার সাথে এটা কিভাবে মিথ্যে হতে পারে মাথায় ঢুকছিল না। পরে ভাবলাম যে কাকা হয়তো ওপরে চলে গেছে, কারণ ওপরে আরো রুম ছিল। এরপর সবাই মিলে রাতের খাবার সারতে গেলাম। ফিরে আসতে আসতে ঘড়িতে প্রায় 11টা বেজে গিয়েছিল। পরের দিনের কর্মসূচি অনেক দূরে হওয়ায় আর দেরি না করে রুমে ফিরে গেলাম। আজও কটেজ জুড়ে এক অস্বাভাবিক শান্ত পরিবেশ। এই স্তব্ধতা যেন কোনো অশুভ শক্তির ইঙ্গিত দিচ্ছে আমাকে। দরজা জানালা সব ভালো করে পরীক্ষা করে পর্দা টেনে দিয়ে আলো নিভিয়ে লেপ কম্বলের নিচে শরীরটাকে এলিয়ে দিলাম। আরিফ কিসের ফিল্ম যেন দেখছিল হেডফোন কানে দিয়ে। আমি ওকে ডাকলাম না। সারাদিনের ক্লান্তি চোখ জুড়ে নিমেষে ঘুম নেমে এলো, কিন্তু সেই ঘুম যেন ক্ষণস্থায়ী। অল্প সময় পরে এটা বুঝতে পারলাম। গত রাতের মতোই আচমকা আমার ঘুম ভেঙে গেল। তখন কয়টা বাজে দেখিনি, সেই একই শব্দ। মনে হচ্ছিল কে যেন রুমের সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। নুপুরের মৃদু আওয়াজ সাথে মিশেছিল এক অন্যরকম অপরিচিত শব্দ, যেন অসংখ্য কাঁচের মার্বেল মেঝেতে একটার পর একটা গড়িয়ে পড়ছে, বা কোনো পাথরের টুকরো ঘষা খাচ্ছে। আমার কান দুটো সঙ্গে সঙ্গে খাড়া হয়ে গেল। আমি আবার আরিফকে ডাকতে যাব, ঠিক তখনই সেই শব্দটা থেমে গেল। মনের ভুঁড়ি ভেবে পাশ ফিরে আবার কম্বল দিয়ে মুখ থেকে শুয়ে পড়লাম। অল্প কিছুক্ষণ পর শব্দটা আবার ফিরে এলো। এবার আর নুপুরের নাচ বা হেঁটে যাওয়ার শব্দ নয়, এবার শব্দটা যেন সরাসরি দরজায় আঘাত হানছে, যেন কেউ ঠক ঠক করে দরজায় কড়া নাড়ছে। আমার মেরুদণ্ড দিয়ে এক হিম শীতল স্রোত বয়ে গেল। এত রাতে দরজায় কে আসবে? আমরা তো কোনো কিছুর জন্য কাউকে ডাকিনি। বিশ্বাস করুন, আমার মুখ দিয়ে কে ওখানে বলার সাহসটুকু আমি জোগাড় করতে পারিনি। আমার বুক ধরফরিয়ে উঠছিল, মনে হচ্ছিল হার্টবিট বন্ধ হয়ে যাবে। পরপর 4-5 বার কড়া নাড়ার পর সব কিছু আবার স্তব্ধ হয়ে গেল। কিন্তু তখনই রুমটা এক অদ্ভুত মিষ্টি গন্ধে ভরে উঠল, যে গন্ধটা গত রাতে ওয়াশরুমে পেয়েছিলাম। আজকেও কাজ থেকে ফেরার পর রুমে অনুভব করেছি। এবার যেন আরো তীব্রভাবে সেই গন্ধ আমাকে ঘিরে ধরল। কম্বলের নিচ থেকেও সেই গন্ধ আমার নাকে আসছিল, কিন্তু মাথা বের করে দেখার মতো সাহস আমার ছিল না। আমি যত সূরা জানতাম সব আউড়ে যেতে লাগলাম। প্রতিটি শব্দ যেন আমার কম্পিত ঠোঁট থেকে বেরিয়ে আসছিল। জানি না কতক্ষণ এভাবে ভয়ে কোঁকড়েছিলাম। হঠাৎ ফজরের আজান আমি শুনতে পেলাম। সঙ্গে সঙ্গে আমার মোবাইলের অ্যালার্ম বেজে উঠল। সেই শব্দে আমি রীতিমতো চমকে উঠলাম। মনের সাহস সঞ্চয় করে কম্বলের নিচ থেকে মাথাটা বের করলাম। দেখলাম পুরো রুম নিশ্চুপ, স্বাভাবিক। গন্ধ, বাতাস কিচ্ছু নেই। ভয় আর অস্বস্তি নিয়ে উঠলাম। ওয়াশরুমে যেতে হবে, ফ্রেশ হতে হবে, সবাইকে ডাকতে হবে, এবং সকলে রেডি হবে। আমার সাহস হচ্ছিল না এভাবে একটা রাত পার করে ওয়াশরুমে একা যেতে। কিন্তু এখানে কে যাবে আমার সাথে? আজকেও প্রোগ্রাম আছে, আর গন্তব্য অনেক দূরে। আমি যখন ওয়াশরুমের দরজা খুললাম, আমার হৃদস্পন্দন যেন একদম থেমে গেল। গতকালের মতোই পুরো ওয়াশরুম আবার পানিতে ভেজা, আবার সেই মিষ্টি অলৌকিক গন্ধে ভরে আছে। মনে হচ্ছে কেউ যেন আজকে দীর্ঘ সময় ধরে গোসল করে গেছে। দেয়ালগুলো ভেজা, আর দেয়াল যেন স্পষ্ট কিছু হাতের ছাপ ধারণ করে রেখেছে। গাঢ় রঙের সেই ছাপগুলো দেখে মনে হচ্ছিল কোনো অদেখা সত্তা যেন দেয়াল আঁকড়ে ধরেছিল। আমরা রাতে শুধুমাত্র ফ্রেশ হয়েছিলাম, তাই ওয়াশরুম এভাবে ভেজা থাকার কথা নয়। এই দৃশ্য দেখে আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। চিৎকার করে আরিফকে ডাকলাম। আরিফ আমার চিৎকারে ভয়ে লাফিয়ে উঠল। ভাই, কি হলো? সে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। আমি কাঁপা কাঁপা গলায় পুরো ঘটনা বললাম। সেও ভয়ে ভয়ে ওয়াশরুমে উঁকি দিল। কিন্তু কি আশ্চর্য, আজকেও সব ঠিকঠাক। কোনো পানি নেই, গন্ধ নেই,
দেয়ালের ভেজা হাতের ছাপ উধাও। আমি কি তাহলে সত্যি পাগল হয়ে যাচ্ছি? আমি কি দেখলাম তাহলে? আমার চোখ কি আমাকেই ধোঁকা দিচ্ছে? আরিফকে ধরে প্রায় কেঁদে ফেলার মতো করে বললাম, আরিফ সত্যি আমি এইমাত্র দেখেছি। এবার বেচারা আরিফ কিছুটা বিরক্তই হলো, আবার করুণ চোখে তাকালো। একই ঘটনা কালো করেছে, আজও করলাম। সে কিছুটা শান্ত ভঙ্গিতে বলল, ভাই আপনি শান্ত হন, আমি স্যারকে বলছি ব্যাপারটা। সেদিনের মতো আবার আমি গরম পানিতে গোসল করে পোশাক পাল্টে নিচে চলে আসলাম। আরিফকে বললাম, থাক বাদ দাও, স্যারকে বলা লাগবে না, আসলে ওই হরর সিরিজ দেখে দেখে হয়তো মাথা খারাপ হয়ে গেছে। আরিফ গম্ভীর মুখে বলল, আচ্ছা ভাই যেমনটা আপনি চান, কিন্তু এভাবে চললে কিন্তু আমি আর আপনার সাথে থাকবো না। তার কথা শুনে আমি আরও ভেঙে পড়লাম। আমার ভেতরটা যেন ভয়ে ভয়ে আর হতাশায় শূন্য হয়ে গিয়েছিল। আমার মনে হচ্ছিল এই কটেজে কোনো অদেখা শক্তি আমার সঙ্গ ছাড়ছে না। সেই কাকা, সেই দোলনা আর এই ওয়াশরুমের রহস্য সব মিলে এক গভীর অন্ধকার যেন আমাদের ঘিরে ধরেছিল। তবুও সব ভয় চেপে ধরে আমরা সবাই মিলে রওনা দিলাম আজকের প্রোগ্রামের উদ্দেশ্যে। কিন্তু আমার মনে হচ্ছিল কটেজের প্রতিটি ছায়া যেন আমাদের পিছু ছাড়েনি, বরং আমাদের সঙ্গে যাত্রা করেছে এক অশুভ শক্তি। এসব ভাবতে ভাবতে রুমে গিয়ে রেডি হয়ে গাড়িতে উঠে বসলাম। আমি আজ ভেতরে না বসে জানালার কাছে বসেছি। গাড়ি যখন গেটের দিকে যাচ্ছিল আমার চোখ পড়ল তৃতীয় তলার বারান্দায়। দেখলাম সেই কাকা গভীর চোখে আমার দিকে তাকিয়ে আছেন আর মুচকি হাসছেন। গায়ে সেই কালো চাদর, চেহারাটা রুক্ষ মলিন তবে রহস্যে ভরা। কয়েক সেকেন্ডে গাড়ি গেট পার হয়ে গেল আর কাকাও আমাদের চোখ থেকে আড়াল হয়ে গেলেন। চতুর্থ দিন। ওই দিন ফিরে আসছিলাম ঠিক মাগরিবের আজানের সাথে সাথে। আর এই চতুর্থ দিন ছিল কটেজের শেষ রাত, কারণ পরের দিন আমার প্রোগ্রাম ছিল নীলফামারীতে, তাই এখানে আর থাকা হবে না। এই রাতের ভয়াবহতা আমার কল্পনাকেও হার মানাবে। পথে যেতে যেতে আরিফের সাথে আমার গতকাল বিকেলের কেয়ারটেকার কাকার সাথে কথা বলার ঘটনা নিয়ে আবার কথা হচ্ছিল। আরিফ দৃঢ়ভাবে বলল যে সে কোনো কেয়ারটেকার কাকাকে দেখেনি। আমার দেখা মতে কেয়ারটেকার 3 জন ছিল, কিন্তু আরিফ বলছে 2 জনের কথা। আমি দেখছি 3 জন, সে দেখছে 2 জন। তার কথা শুনে আমার মনে এক নতুন ভয়ের সৃষ্টি হলো। তাহলে আমি কার সাথে কথা বলছিলাম? যদি সে একজন মানুষই না হয় তবে সে কে ছিল? তার সে রহস্যময় হাসি, ভৌতিক অস্তিত্বের কথাগুলো আর আমার রুমের ব্যক্তিগত তথ্য জানার ব্যাপারটা সব মিলে এক ভয়ঙ্কর ঘটনা সামনে উন্মোচিত হতে শুরু করলো। আর সেটা শুধু আমার সাথেই হচ্ছিল। আমি যে কাউকে বলবো সেটাও বলতে পারছি না, বুঝতে পারছি না। যথারীতি আগের মতো রাতের খাবার শেষ করে রুমে ফিরে আসলাম। আজ একটা অস্বাভাবিক ঘটনার মধ্যে যেটা হলো, সকালের কাকাকে, মানে যে আমাকে উদ্ভট বিষয়ে অবগত করেছে, ওনাকে দেখিনি, সন্ধ্যায়ও দেখিনি। আবার রাতে 2 বার করে কেয়ারটেকার রুমে এসেছে, রাতের পানি অন্যান্য জিনিসপত্র গুছিয়ে দিয়ে গেছে, কিন্তু ওই কাকাকে চোখে পড়েনি। আমি মনে মনে তাকে খুঁজছিলাম। এখন যারা ছিল দায়িত্বে তাদেরকে জিজ্ঞাসা করব সেটাও করিনি। আরিফের মতো তারাও যদি অস্বীকার করে যে এমন কেউ এখানে নেই, ব্যাপারটা হজম করা আমার জন্য বেশ কষ্টের হবে। আমার গতকালকের থেকে আজ বেশ সাহস সঞ্চার হয়েছে মনে হচ্ছে। আমি আজ নিজেকে সাহসী ভাবতে শুরু করেছি। আজ আর আমার ওপরের তলার কাউকে আমি দেখতে পাইনি। আমরা তো সারাদিন থাকি না, ওনারা হয়তো কাজ শেষ করে চলে গেছে। আরিফ তখন বলল, ভাই আসলে কি আপনি ওই 2 জন ছাড়া তৃতীয় কাউকে দেখেছেন, কথা বলেছেন? হ্যাঁ, আমি তোমাকে মিথ্যে বলবো কেন, কথা বলেছি। উনি আমাকে আম গাছের ব্যাপারটা বলল, এটা অনেক পুরাতন, এখানে নাকি জিন ভূত থাকে। এসব শুনে আরিফ একটু চিন্তায় পড়ে গেল, কারণ সেও আম গাছটা খেয়াল করেছে। একদম মাথা উঁচু করে কটেজের পেছনে দাঁড়িয়ে আছে। আরিফ বলল, আপনি ছাড়া আমরা কেউ সব দেখছি না, বুঝতেও পারছি না। আপনি ভয় পাবেন না, ভয় পেলে ভয় নাকি আরো বেশি জেঁকে বসে। আরিফের কথা শুনে আমার মনে বিন্দু বিন্দু ভয় সঞ্চার হওয়া শুরু করলো। আমি সূরা পড়ে শুয়ে পড়ার প্রস্তুতি নিচ্ছিলাম। আজ ঘুমানোর আগে ভালো করে ওয়াশরুম চেক করে জানালা লাগিয়ে পর্দা টেনে তারপর ঘুমাতে গেলাম। মনের মধ্যে নানান প্রশ্ন। কে এই কাকা? তিনি যদি কেউ নাই হন তাহলে আমাকে বারবার দেখা দিচ্ছেন কেন? রহস্যময়ভাবে কথা বলছেন, হাসছেন, ভয় দেখাচ্ছেন। এসব ভাবতে ভাবতে কম্বলের উষ্ণতায় আমার মস্তিষ্ক ঘুমের রাজ্যে হারিয়ে গেল। আবার সেই মধ্যরাত। আজও আমার ঘুম আচমকা গত রাতের মতো ভেঙে গেল। আমার সেই রাতে অনেক পিপাসা লাগছিল, কিন্তু রুমে যে পানির বোতল ছিল সেখানে কোনো পানি নেই।
আমার এমন পিপাসা নর্মালি লাগে না। সেদিন মনে হচ্ছিল গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। আমাদের রুমে কেয়ারটেকার ডাকার জন্য একটা কলিং বেল ছিল। ইমার্জেন্সিতে সেই সুইচ চাপলে রাতে যে দায়িত্বে থাকে সে চলে আসতো। যদিও এর আগে ডাকার কোনো প্রয়োজন পড়েনি, তবে আজ না ডেকে আর পারলাম না। আরিফ ঘুমাচ্ছে, ডাকবো না থাক, কলিং বেল চাপলেই তো লোক আসবে। কলিং বেল চাপার 3-4 মিনিটের মধ্যে দরজায় নক। প্রথম নকের আওয়াজে আমি একটু চমকে উঠি, পরে জিজ্ঞাসা করি কে। ওপাশ থেকে উত্তর আসলো, স্যার আপনি ডেকেছেন, কোনো প্রয়োজন? হ্যাঁ, রুমে পানি দেননি কেন? পানি শেষ, আমার পিপাসা লাগছে, পানি দিয়ে যান। আচ্ছা। এই বলে আবার নিস্তব্ধতা। কিছুক্ষণ পর আবার নক। স্যার পানি নিয়ে এসেছি। আমি একটু ভয় নিয়ে দরজা খুললাম। তখনই একটা ঠান্ডা বাতাস আমার গায়ে এসে লাগলো। দেখলাম কেয়ারটেকার পানির বোতল হাতে দাঁড়িয়ে আছেন। বোতলটা নিয়ে দ্রুত রুমে ফিরে এলাম। আমার সারা শরীর অতর্কিতে শীতে যেন কাঠ হয়ে আসছিল। এ কেবল শীত নয়, যেন হাড়ের মজ্জা পর্যন্ত কাঁপিয়ে দেয়া এক শীতল আতঙ্ক। সেই বাতাসটা এতটাই ভারী ছিল যে তার ধাক্কায় আমার শিরা উপশিরা সহ সমস্ত অস্তিত্ব কেঁপে উঠেছিল। পানি পান করে সবে বিছানায় শুব, তখনই চোখ গেল জানালার দিকে। সামান্য অসাবধানে একটা পর্দা সরে গেছে। সেটা ঠিক করতে যাব, অমনি আমার দৃষ্টি যেন আঠার মতো আটকে গেল সেই দোলনায়। কুয়াশার পাতলা ঘোমটা থাকলেও সেখানে জ্বলে থাকা নিয়ন আলোর মলিন আভায় স্পষ্ট দেখতে পেলাম সেই কাকাকে। তিনি সেই কালো চাদর মুড়ি দিয়ে কাঁচা পাকা দাড়িওয়ালা মুখে দোলনায় বসে দোল খাচ্ছিলেন। তিনি আমার দিকে তাকালেন সেই বিভৎস বিদ্রুপের হাসি নিয়ে। নিয়ন আলোতে তার দাঁত চকচক করে উঠল। সেই মুহূর্তে মনে হলো কেউ যেন ঠিক আমার কানের কাছে ফিসফিস করে বলল, ভয় পেয়েছিলেন। সেই ফিসফিস শব্দে আমার মেরুদণ্ড দিয়ে যেন বরফের ছুরি নেমে গেল। শরীর যেন আর দাঁড়াতে পারছিল না। পেছনে ঘুরে কাউকে দেখতে না পেয়ে এক পৈশাচিক আতঙ্কে দ্রুত পর্দা বন্ধ করে বেড়ে ঝাঁপিয়ে পড়লাম। আমি কেমন যেন শব্দ করতে পারছি না, কথা বলার শক্তি হারিয়ে ফেলেছি। তারপর শুয়ে পড়লাম বটে, কিন্তু সেই রাত যেন এক অন্তহীন রাত। মনে হচ্ছিল এই অভিশাপের রাত কখনোই শেষ হবে না। নিরুপায় হয়ে আবার সূরা পড়া শুরু করলাম। ঠিক তখনই সেই অদ্ভুত মিষ্টি গন্ধটা আবার আমার নাকে এসে লাগলো। সেই গন্ধ যেন কেবল সুগন্ধ নয়, এক ভীষণ সম্মোহন। আমি যেন সেই মিষ্টি গন্ধে নিজেকে হারিয়ে ফেলেছিলাম। এক প্রকার তীব্র নেশায় আচ্ছন্ন হয়ে যাচ্ছিলাম। মনে হচ্ছিল তখন প্রায় শেষ রাত। তারপরের ঘটনা আমার মনে নেই। শুনুন আরিফের মুখ থেকেই। ভাই, আপনার অ্যালার্মের শব্দে আমার ঘুম ভেঙে গিয়েছিল। আমি কয়েকবার আপনাকে বললাম অ্যালার্ম বন্ধ করতে, কিন্তু কোনো সারা শব্দ নেই। মাথা উঁচু করে দেখি বিছানায় আপনি নেই, বাথরুমের বাতিও বন্ধ। তখন আমার চোখ গেল দরজায়। পুরো দরজাটা খুব অস্বাভাবিকভাবে খোলা। ভাবলাম এত ভোরে ফজরের আজান হয়নি তখনও, এই সময় তো আপনার কাউকে ডাকতে যাবার কথা নয়। সন্দেহ নিয়ে দরজার দিকে গেলাম। বারান্দায় গিয়েও কাউকে দেখতে পেলাম না। তারপর যখন নিচে তাকালাম, যা দেখলাম তা দেখে আমার রক্ত হিম হয়ে গেল। দেখলাম আপনি দোলনায় বসে থাকা একটা কালো চাদরওয়ালা লোকের সাথে কথা বলছেন। তার ঠিক পর মুহূর্তেই আপনি ওই লোকটার সাথে কটেজের পেছনের দিকে যাচ্ছেন। আপনাকে দেখে মনে হচ্ছিল আপনি যেন কোনো সম্মোহনের মধ্যে আচ্ছন্ন। আমি নিজেকে আর ঠিক রাখতে পারলাম না। আপনাকে ডাক দেওয়ার জন্য দ্রুত নিচে নেমে স্যারকে ডাকলাম। তারপর বাকি সবাই আমার সাথে কটেজের পেছনে গেল। সেখানে আম গাছের নিচে গিয়ে যা দেখলাম তা আরও বিভীষিকাময়। আপনি আম গাছের নিচে দাঁড়িয়ে এক দৃষ্টিতে ওপরের দিকে তাকিয়ে আছেন। আপনার মুখ থেকে বেরোচ্ছে অদ্ভুত এক আবদার, এই আমাকে নিয়ে ওঠো, আমি তত উঁচুতে উঠতে পারবো না। আমরা আপনাকে নাম ধরে ডাকছি, কিন্তু আপনি যেন কারো কথা শুনতে পাচ্ছেন না। আপনার চোখ তখন যেন অন্য কোনো জগতের আলোয় জ্বলছে। আপনি ছিলেন একা। ওই কালো চাদরওয়ালা লোকটিও আর আমরা দেখতে পেলাম না। শেষে স্যার সহ আমরা যখন কাছে গেলাম এবং আপনার কাঁধে হাত রেখে জোরে জোরে নাড়া দিলাম, তখনই আপনি আমাদের দিকে তাকালেন। আপনার চোখ দেখে আমাদের আত্মা কেঁপে উঠল। আপনার চোখের স্বাভাবিক তারা পুরোপুরি অদৃশ্য, শুধু কালো একটা মনের মতো। ঠিক তার পর মুহূর্তেই আপনার মুখ থেকে একটা ভীষণ অমানসিক চিৎকার বেরোলো, যেন ভেতরের কোনো পৈশাচিক শক্তি আপনাকে ছিঁড়ে বের হচ্ছে। আপনি ধড়াস করে মাটিতে অজ্ঞান হয়ে পড়লেন। পরে আপনাকে ধরে রুমে নিয়ে আসা হলো, মাথায় পানি দিয়ে জ্ঞান ফেরানো হলো। আর এই আপনি এখন বসে কথা বলছেন। এরপর আমরা সেখানে দেরি করিনি।
সোজা চলে এসেছি নীলফামারীতে। আমার শরীর ভালো না থাকায় আমি সেদিন আর অনুষ্ঠানে অংশগ্রহণ করিনি। আমি গেস্ট রুমে রেস্ট করে বিকেলের দিকে সবার সাথে কথা বলে চলে আসি বাড়িতে। ডিয়ার লিসনার্স, এখানে একটা প্রশ্ন থেকেই যায়, কেয়ারটেকার কাকা, তাই না? সে কে, কি তার পরিচয়, এখানে কি করে? তার ঘটনা খুঁজতে আমি আবার যোগাযোগ করি সেই কটেজে। এই কাকার রহস্য আরো ভয়ঙ্কর। ওনাকে নিয়ে এর পরের লেখায় দেখব ইনশাল্লাহ। সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ মনোযোগ দিয়ে শোনার জন্য। আমি সজীব সবার থেকে দোয়া চেয়ে আজ বিদায় নিচ্ছি। ভালো থাকুন রাসেল ভাই, ভালো থাকুক ভূত.com-এর শ্রোতা সহযোগী সবাই। আমার ঘটনা সিলেক্টেড হলে জানাতে ভুলবেন না, তাহলে পরবর্তীতে ঘটনা পাঠাতে উৎসাহী হব। এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। ঘটনাটি প্রথম পর্ব যদিও শেষ এবং সুন্দর, আমাদের অবশ্যই অপেক্ষা করতে হবে দ্বিতীয় পর্বের জন্য, এবং দ্বিতীয় পর্ব খুব দ্রুতই আমরা আশা করছি পেয়ে যাব, এবং যদি পাই তাহলে তো খুবই ভালো কথা। আমরা অপেক্ষায় থাকব। এবং এত চমৎকার একটা লেখা, এত চমৎকারভাবে লিখেছেন, আমি সত্যিই আনন্দিত আপনার এই ঘটনা পেয়ে, এবং আশা করছি খুব দ্রুতই আপনি দ্বিতীয় পর্ব পাঠিয়ে দেবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আমি অশরীরী, দেখতে পাবে না কবু, এত কাল ধরে শুনছ, ভুলতে কি পাওনা তবু। .com The Fear Returns with Russell। আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। এখন যে ঘটনাটি শোনাবো সেটির নাম হচ্ছে নুসরাত, কিন্তু ঘটনাটি পড়ে শুনিয়েছেন জুনায়েদ। তিনিই পাঠিয়েছেন এই ঘটনাটি। চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি ঘটনায় চলে যাই। এক শান্ত গ্রাম, কাঁচা রাস্তা, ধান ক্ষেত, আর মাঝে একটা ছোট্ট ঘর। সেই ঘরেই থাকে আব্দুল গফুরের পরিবার। ধার্মিক, সৎ, শান্ত মানুষ গফুর সাহেব। স্ত্রী রহিমা বেগম সবার প্রিয়, আর তাদের একমাত্র মেয়ে নুসরাত। বয়স 17 কি 18। নুসরাত ছিল গ্রামের সব থেকে শান্ত মেয়ে। সকালে মাদ্রাসায় যেত, বিকেলে বাগানের পাশে বসে কোরআন পড়ত, পুকুরের পাশে বসে থাকতো ঘন্টার পর ঘন্টা। ওই পুকুর নিয়ে গ্রামের লোকজন বলতো রাতে ওইখানে গেলে পানি থেকে ছায়া দেখা যায়, মেজর পেতনি থাকে সেখানে। কিন্তু গফুর সাহেব এসব বিশ্বাস করতেন না। বলতেন আল্লাহ ছাড়া কারো ক্ষমতা নেই। তবু রহিমা মেয়েকে সতর্ক করতেন, মা, সন্ধ্যার পর ওই পুকুরে যাস না, ওখানে চেন পরে ভর কর। নুসরাত এসে বলল, মা, তুমি এসব ভয় করো কেন? সেদিন শুক্রবার রাত, সবাই ঘুমিয়ে গেছে। হঠাৎ নুসরাত চেঁচিয়ে উঠল, পানি। বাবুমা দৌড়ে এসে দেখে মেয়েটা ঘামে ভিজে গেছে, ঠোঁট শুকনো। তারা পানি খাওয়ালো, আয়াত পরে ফু দিল। কিছুক্ষণ পর সে ঘুমিয়ে গেল। পরদিন সকালে রহিমা দেখে নুসরাত একা একা উঠোনে বসে বিড়বিড় করছে। রহিমা বলল, কি বলছিস মা? নুসরাত মুখ তুলে তাকালো, চোখ অচেনা ঠান্ডা। নুসরাত ধীর স্বরে বলে, মা, তুমি শুনতে পাও না? ওরা আমায় ডাকছে ওই পুকুর থেকে। রহিমা কিছু বলার আগেই মেয়েটা হাসলো, এক অদ্ভুত হাসি। তারপর চুপ করে ঘরে ঢুকে গেল। রাত প্রায় 2টো। রহিমার ঘুম ভাঙল এক অচেনা শব্দে, যেন বাইরে কেউ হাঁটছে। দরজা হাত খোলা। বেরিয়ে দেখে নুসরাত পুকুর পাড়ে দাঁড়িয়ে, চুল ছড়ানো, জামা ভিজে, মুখে অদ্ভুত শান্তি। রহিমা চিৎকার করে বলল, নুসরাত, ওখানে কি করিস? নুসরাত ধীর কণ্ঠে বলে, মা, ওরা ডাকছে, আমি যাব ওদের কাছে। মা দৌড়ে গিয়ে টানতে গেলে
মেয়েটা চিৎকার করে ওঠে, ছাড়ো, আমি যাবো ওদের সঙ্গে। তার গলা ভারী, পুরুষের মতো কণ্ঠ। রোগা ভয় পেয়ে পড়ে গেল। পরদিন সকালে গ্রাম জুড়ে গুজব, নুসরাতের শরীরে মেজো পেতনি ভর করেছে। রাত নামতে গ্রামের মানুষ ডেকে আনে ওঝা হালেমুদ্দিনকে। চেহারায় গম্ভীর ভাব, হাতে কাঠের লাঠি আর তসবি। ওঝা ঘরে ঢুকিয়ে বলে, উত্তরের জানাটা বন্ধ করো, বাতাসে ওরা ঢোকে। দবির তো হয় ঘর ভরে গেল। ওঝা শুরু করল রুকাইয়া, বিসমিল্লাহির রহমানির রহিম, যা ভর করেছিস আল্লাহর আদেশে বের হ। নুসরাত মাথা নিচু করে মাটিতে বসে। হঠাৎ সে ধীরে ধীরে মাথা তোলে, চোখ জল জল করছে, ঠোঁটে হাসি। নুসরাত অন্যরকম কণ্ঠে বলে, ওঝা তুই পারবি না, আমি ওর রক্তে থাকি। ওঝা বলল, চুপ কর শয়তান। তারপর লাঠি তুলে নুসরাতের ছায়ার উপর আঘাত করল। নুসরাত চেঁচিয়ে বলল, আর মারিস না, আর মারিস না, আমি যাচ্ছি। তার কণ্ঠস্বর বদলে গেল। মেয়ের মুখ থেকে পানি পড়ছে, যেন ভেতর থেকে ঝরছে। ধূপের তোয়া পাক খেয়ে ঘুরছে তার গায়ে। ওঝা আবার বলল, লা ইলাহা ইল্লাল্লাহ। লাঠি আবার পড়ল ছায়ার উপর। ঘরটা কেঁপে উঠল, বাতাসের শব্দ হলো, কেউ যেন ফিস ফিস করে হাসছে। নুসরাত হঠাৎ নিস্তব্ধ, মাটিতে লুটিয়ে পড়ল, চোখ উল্টানো, তোর মেয়ের মুখে ফেনা। ওঝা ধীরে তার মাথায় হাত রাখলো, বেরা মৃত জাতি, আল্লাহর কসম। সবকিছু থেমে গেল। ধূপের ধোয়া সোজা উপরে উঠে গেল, মিলিয়ে গেল অন্ধকারে। ওঝা ক্লান্ত কণ্ঠে বলে, বের হয়েছে, কিন্তু সাবধান, মেয়েটাকে পুকুরের কাছে যেতে দিও না। পরের দিন সকালে উঠোনে সূর্যের আলো পড়ছে। নুসরাত ঘুম থেকে উঠেছে, কিন্তু খুব চুপচাপ, চোখে শূন্য দৃষ্টি। রহিমা মেয়েকে জড়িয়ে ধরে কাঁদছে। কিন্তু আশ্চর্যের ব্যাপার, ওঝা যে জায়গায় রোকাইয়া করেছিল সেই জায়গাটা ভিজে আছে, রোদে শুকায় না। যতবার মুছে দেয় আবার বেজে যায়। গ্রামের মানুষ বলে, সেদিন রাতে পুকুরে কেউ নাকি দেখেছিল একটা সাদা ছায়া উঠোনে থেকে যাচ্ছে, তার পা থেকে টপ টপ করে জল পড়ছে। তারপর থেকে নুসরাত শান্ত হয়ে যায়, কিন্তু মাঝে মাঝে গভীর রাতে বলে ওঠে, মা, ওরা কি আবার আমাকে ডাকছে? রহিমা তখন জানালা বন্ধ করে দেয়, আয়াত পরে কাঁদে। কিন্তু জানালার বাইরে হালকা কুয়াশার মধ্যে দাঁড়িয়ে এক নারী, চুল ভেজা, চোখ জ্বলছে, ধীরে ধীরে হাসে। আজও নাকি উজির উপরে সে গ্রাম পেরিয়ে গেলে গভীর রাতে পুকুরের ধারে আড়ালে শোনা যায় এক নরম কণ্ঠ, আমার চুলে জল লাগছে মা। আমার আয়নার ভেতরেই উজ পাপি আছে। Good.com with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। আপনাদের নিশ্চয়ই অদ্ভুত কটেজের দ্বিতীয় অংশ শুনতে ইচ্ছে করছে, আর সে কারণেই আমরা আলাদা কোনো এপিসোডে নয়, বরং এই এপিসোডেই জুড়ে দিচ্ছি দ্বিতীয় অংশ। আর সেই জন্যই আমাদের একটু অপেক্ষা করতে হয়েছে। আমরা দুটো স্টোরি পাওয়ার পর তারপরে একসাথে আপনাদের সামনে সেটা উপস্থাপন করছি। চলুন শুরু করা যাক। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় রাসেল ভাই, আশা করি আল্লাহর রহমতে আর কোটি কোটি ভক্তের উষ্ণ ভালোবাসায় অনেক ভালো আছেন। আপনার মুখে অদ্ভুত কটেজের সেই অদৃশ্য কেয়ারটেকার প্রথম পর্বের প্রশংসা শুনে দ্বিতীয় পর্ব না লিখে আর পারলাম না। আমি সজীব শাহরিয়ার বলছি,
টাঙ্গাইল জেলার ঘাটাইল থেকে। যেহেতু প্রথম পর্বে আমি আমার পরিচয় বিস্তারিতভাবে বলেছিলাম, তাই এখানে আর সময় নষ্ট না করে মূল ঘটনায় চলে যাচ্ছি। একটি কথা, আমি ভালো লিখতে পারি না, তাই অসাবধানতাবশত যদি লেখায়, বানানে বা শব্দচয়নে কোনো ভুল ত্রুটি হয়ে যায়, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি শুরু করার আগে একটু বলতে চাই, আমি বাড়ি আসার পর বেশ কিছুদিন কেমন যেন উদাসীন ছিলাম। আমার কাজকর্মের রুটিন কেমন যেন উল্টো পাল্টা হয়ে গিয়েছিল। আমি কাজে মন বসাতে পারতাম না। সব সময় শুধু মনে হতো এই বুঝি কেয়ারটেকার কাকা আমাকে ফিস ফিস করে বলছেন, কি স্যার, কাল বিকেলে কি ভয় পেয়েছিলেন? আমার এই কথা মনে হলেই কেমন যেন গা শিরশির করে উঠত। আমার শির দ্বারা দিয়ে ঠান্ডা বরফের স্রোত বয়ে যেত। তারপর যখন আমি সুস্থ হই, তখন আমার কৌতূহলটা আর দমিয়ে রাখতে পারেনি। চলে গেলাম সেই অদ্ভুত কটেজে, শুধু আমার চোখে দেখা সেই কেয়ারটেকার কাকার খোঁজে। যাওয়ার সময় ভেবেছিলাম, কাকা তো নেই, তাহলে কিসের মায়া আমাকে এভাবে টানছে? আমি আসলে কার জন্য যাচ্ছি? আসলে আমি সেদিনের পর জানতে পারি যে ওই রকম কোনো কেয়ারটেকার কাকা ওই কটেজেই ছিল না। তবুও আমার মন মানছিল না। যাই হোক, শত ভাবনার অবসান ঘটিয়ে আমি একদিন ঠিক পৌঁছে গেলাম সেই কটেজের সামনে। এই কেয়ারটেকার কাকার স্টোরিটা যে এত টুইস্টে ভরা ও লোমহর্ষক হবে, সেটা আমাদের কল্পনাকেও হার মানিয়ে দেয়। আর অপেক্ষা করব না, ডিয়ার লিসেনার্স, চলুন শুরু করি মূল ঘটনা। আমি যখন পৌঁছালাম তখন বেলা প্রায় 5:30 বাজে। আমি এবার যেহেতু একা এসেছিলাম, তাই এবার আর ওই কটেজে থাকার সাহস করলাম না। আমি ঠাকুরগাঁওয়ের মেইন টাউনে একটা হোটেলে উঠলাম। যেহেতু লম্বা জার্নি আর ভীষণ ক্লান্ত ছিলাম, তাই ওই দিন আর বের হইনি। রাতটা নানান কিছু ভেবে কাটিয়ে দিলাম। আমার বারবার মনে হতে লাগলো, কেউ নেই, কেন এইভাবে আমাকে ডেকে আম গাছটার নিকট নিয়ে যাচ্ছিলেন? আমার মনে হতে লাগলো, এই বুঝি কাকা বলবে, কি স্যার, বিকেলে ভয় পেয়েছিলেন? এক অজানা ভয় ও আতঙ্ক বারবার বুকে দানা বেঁধে উঠছে। বুকটা যেন কেঁপে কেঁপে উঠছিল। এই ভয়টা বুকে নিয়ে কখন ঘুমিয়ে গিয়েছিলাম মনে নেই। পরের দিনের কথা, ঠিক সকাল 9টা বাজতেই আমি সেই অভিশাপগ্রস্ত কটেজটার সামনে এসে দাঁড়ালাম। সকালের আলোয় যদিও রাতের আতঙ্ক নেই, তবু এখানকার বাতাসটা যেন অজানা অস্বস্তিতে ভারী হয়ে উঠেছে ক্ষণে ক্ষণে। ভিতরে গিয়ে লক্ষ্য করলাম, 2 জন কেয়ারটেকারের মধ্যে একজন অনুপস্থিত। যে ছিল তার দিকে এগিয়ে গিয়ে কুশল বিনিময় করতেই সে এমনভাবে চমকে উঠল যেন তিনি কোনো ভূত দেখেছেন। অবাক হয়ে জিজ্ঞেস করলেন, স্যার, আপনি আবার কি মনে করে আইলেন? এই দিন যে কাণ্ডটা হয়েছিল, আপনি বুঝি সেটা দেখবার আইছেন? আল্লাহ গো, আমি যে ডরাইছিলাম। তার চোখে মুখে স্পষ্ট আতঙ্ক দেখে আমি তাকে আশ্বস্ত করে বললাম, না না, তেমন কিছু না, আপনাদের কথা বেশ মনে পড়ছিল, তাই দেখতে চলে এলাম। আচ্ছা, আপনি কি সেদিনের ঘটনা সম্পর্কে আমাকে কিছু বলতে চান? কোনো অস্বাভাবিকতা, মানে এর আগে কখনো দেখেছিলেন কিছু, কোনো পুরনো কাহিনী? কেয়ারটেকার মাথা নাড়ল। তার কণ্ঠস্বরে হতাশার ছাপ স্পষ্ট। তারপর বলল, স্যার, আমি এনে আইছি এই 3-4 মাস হইল, আর আপনার লগে তাগো কারো লগেই তো এমন আজব ঘটনা ঘটে নাই। তার কথা শুনে আমার মনটা তিক্ত হতাশায় ভরে গেল। তাহলে কি আমি প্রথম? আর এই অভিশাপের কাহিনী সত্যি কি শুধু আমার জন্যই? কারো থেকে কি এর রহস্য জানতে পারবো না? ঠিক তখনই কেয়ারটেকারের পরের বাক্যগুলো মরুভূমিতে তৃষ্ণার্তের জন্য এক গ্লাস শীতল জলের মতো শান্তি নিয়ে এলো। সে একটু ভেবে তারপর হেসে বলল, হ্যাঁ, তবে স্যার, আমাদের জামিল ভাই, হ্যাঁ, তিনি এই ব্যাপারে ভালো কইতে পারবেন। এই কটেজে বহুদিন ধরে আছেন। আমার মনে হয় এসব জানে। আমার বুঝতে আর বাকি রইল না, কেই কেয়ারটেকার আর কেই অন্ধকারের সাক্ষী, কেই রহস্যের চাবিকাঠি যে আজ অনুপস্থিত। এই কেয়ারটেকার ভাই তার কথাই বলছেন।
তার নাম জমির ভাই। উনি ডিউটি সেরে বাড়ি গেছেন, আসবেন সেই বিকেলবেলা। তার সাথে দেখা করার জন্য আমাকে বিকেল পর্যন্ত অপেক্ষা করতে হবে। কিন্তু আমি তো এক নাছোড়বান্দা মানুষ। এই কাহিনীর গভীরতম রহস্যের কিনারা না দেখে আমি এক পাও নড়ছি না। তাই সিদ্ধান্ত নিলাম দুপুর গড়িয়ে বিকেল না হওয়া পর্যন্ত আমি এখানেই থাকব। যেহেতু লম্বা সময় বিকেল হতে, এই অবসরে কটেজের আশেপাশে, বিশেষ করে সেই রেল লাইন ধরে ঘুরে ঘুরে সময় কাটালাম। অবশেষে সেই বিকেল আসলো, আমিও জমির ভাইকে পেয়ে গেলাম। তিনিও আমাকে দেখে রীতিমতো শুধু অবাকই হননি, বরং এক ধরনের শখ খেলেন। তারপর ওনার সাথে কথা বলে সব জানতে চাইলাম। তিনি প্রথমে বলতে না চাইলেও আমার জোড়াজুড়িতে বলতে বাধ্য হলেন। আমি এক বুক তৃষ্ণা মেটাতে লাগলাম তার কথাগুলো শুনে। যেহেতু পরের সব কাহিনী জমির ভাই আমাকে বলেছেন, তাই আমি তার ভাষাতেই পুরো ঘটনা তুলে ধরার চেষ্টা করছি। একটা অনুরোধ ছিল তার যে আমি যেন এই ঘটনায় যারা জড়িত তাদের নাম প্রকাশ না করি, কারণ এটা ওনাদের ব্যবসার জায়গা। আমিও তাই সব ছদ্মনাম ব্যবহার করলাম। বলছেন জমির ভাই, স্যার, আমি এই কটেজে আছি সেই 4-5 বছর ধরে। এই দেয়াল, এই বাতাস, প্রতিটি গাছপালা, ফুল সবই আমার চেনা। কিন্তু আজ আমি এমন কিছু রাতের কথা বলবো যা এই কটেজের ইতিহাসকে রক্ত মাখিয়ে দিয়েছে, যা শুনলে আপনার রক্ত হিম হয়ে যাবে। ঘটনাটা প্রায় 4-5 বছর আগের। আমি তখন নতুন এসেছি এখানে। এই কটেজে আমার সাথে আরেকজন লোক থাকত। তার নাম ছিল কাদের উদ্দিন। উনি আমার আসার অনেক আগে থেকে এখানে কাজ করতেন। আমি ওনাকে কাদের কাকা বলে ডাকতাম। আসলে আমাকে নিয়োগ করা হয়েছিল মূলত তাকে সাহায্য করার জন্যই। উনি একটু মাঝবয়সী হয়ে যাওয়ায় কটেজের মালিক আমাকে নিয়োগ দেয়, যেন দুইজন মিলেমিশে সবকিছু দেখাশোনা করতে পারি। আমি স্বাভাবিকভাবেই সারাদিন কাজ করতাম, আর উনি মাঝবয়সী মানুষ, তেমন ভারী কাজ করতে পারতেন না বলে টুকটাক হাতের কাজ করতেন। আমি আবার বেশ ঘুম কাতুরে ছিলাম। আমি একবার ঘুমালে সহজে কেউ ডেকে তুলতে পারত না। আর এর জন্য অবশ্য অনেক বকাঝকাও খেয়েছি। রাতে বেশ ঘুমাতাম বলে রাতে কি হয় না হয় আমার জানা ছিল না। আস্তে আস্তে দিন যেতে লাগলো। আমিও কাদের কাকার সাথে বেশ পরিচিত হয়ে উঠলাম। উনি বিভিন্ন ঘটনা, বিভিন্ন কথা বলে আমার সাথে গল্প করতেন, কিন্তু উনি ওনার পরিবারের কোনো কথাই বলতেন না। জিজ্ঞেস করলে বলতেন, জমির, এই দুনিয়ায় কেউ কারো নয় রে, সবাই একা, আসছে একা, যাবো একা, মাঝখানে তুমি আর আমি, আমরাও একা। তারপর এই কথাগুলোর আসল মানে কি তা ওই সময় পুরোপুরি বুঝতে পারতাম না। এভাবেই বেশ কয়েক মাস কেটে গেল। আমি আস্তে আস্তে কলেজের সব কাজে পটু হয়ে উঠছিলাম ঠিকই, কিন্তু এর বিপরীতে আমার রাতের ঘুম যেন এক অভিশাপের মতো হালকা হতে শুরু করলো। ঘুম আসতো ঠিকই, কিন্তু কান থাকতো সজাগ। সামান্য শব্দেই ঘুম ভেঙে যেত। এখানে একটা কথা বলে রাখি, পেছনে যে আম গাছটি দেখছেন, এটা কিন্তু তখন ছিল। তারপর একদিন রাতে, আনুমানিক 2টা হবে, সে নিস্তব্ধ জমাট অন্ধকারের মধ্যে আমি স্পষ্ট শুনতে পেলাম কেউ যেন কাঁদছে। একটা চাপা, গলার ভেতর থমকে থমকে থাকা কান্নার আওয়াজ। এমন কান্না যা শুধু বাতাস নয়, আমার হাড়ের ভেতরেও নীরবতার কাঁপন ধরাচ্ছিল। আমি বিছানায় উঠে বসলাম, কান খাড়া করে শুনতে লাগলাম সেই বিভৎস সুর। ভয়ে আমার গা হিম হয়ে যাচ্ছিল। এই ভয় আমাকে আচ্ছন্ন করার আগেই আমি যেন এক অজানা শক্তির টানে উঠে পড়লাম। দরজা খুলে আমি কান্নার উৎস খুঁজতে চেষ্টা করলাম। বারান্দায় এসে মনে হলো কান্নাটা ওপর থেকে আসছে। কটেজের এই নির্জন রাতে, এই গভীর অন্ধকারে কে এভাবে নিজের অস্তিত্ব চেপে রেখে ফুঁপিয়ে কাঁদছে। মনে হচ্ছিল যেন দুঃখ নয়, বহু বছরের কোনো যন্ত্রণার আত্মমুক্তির পথ খুঁজতে মরিয়া হয়ে উঠেছে সেই কান্না। আমার পা যেন অজানা কোনো রহস্যের সন্ধানে আপনি আপনি চলতে শুরু করলো। আমি আস্তে আস্তে সিঁড়ি ভেঙে ওপরে উঠতে লাগলাম। প্রতিটি সিঁড়িতে আমার মনে হচ্ছিল যেন আমি স্বাভাবিকের চেয়ে অস্বাভাবিকতার দিকেই পা বাড়িয়ে এগিয়ে যাচ্ছি।
চতুর্থ তলায় পৌঁছাতেই আমার হৃৎপিণ্ড যেন থমকে গেল। সেই কোণের ঘরটায় কাদের কাকার ঘরে একটা মৃদু কিন্তু উজ্জ্বল আলো জ্বলছে। সেই আলো যেন অন্ধকার ঘরের বাইরে আরো বের হয়ে আসছে দরজার ফাঁক দিয়ে। আমি ভয়ে ভয়ে পা টিপে টিপে দরজার কাছে গেলাম। দরজাটা অল্প ফাঁক করা ছিল। সেই ফাঁক দিয়ে যা দেখলাম তা যে কোনো মানুষের রক্তকে হিম করে দেওয়ার জন্য যথেষ্ট। একটা ঠান্ডা শিরশিরানি অনুভূতি আমার সারা শরীর নাড়িয়ে দিল। ভেতরে দেখলাম একটা সাদা কাপড়ের অবয়ব, যা ঠিক মানুষ বলে মনে হলো না, স্থিরভাবে কাদের কাকার সামনে দাঁড়িয়ে আছে। অবয়বটা এতই অস্পষ্ট ছিল যে তাকে ঠিক রক্ত মাংসের মানুষ ভাবা যাচ্ছিল না। আর কাদের কাকা, তিনি মাটিতে হাঁটু গেড়ে বসে মাথা নিচু করে চাপা কণ্ঠে কাঁদছেন। তার কান্নার আওয়াজ যেন নীরবতার চাপে বিকৃত হয়ে উঠছিল পুরো ঘর জুড়ে। সেই সাদা অবয়ব আর কাকার নীরব চাপা কান্না, এই দৃশ্যটা দেখে আমি আর নিজেকে সামলাতে পারলাম না। আমার মস্তিষ্ক যেন আমাকে সায় দিচ্ছিল না। সঙ্গে সঙ্গে আমি অন্ধকারের অতলে হারিয়ে গেলাম, তলিয়ে গেলাম। জ্ঞান ফিরলে আমি নিজেকে আবিষ্কার করলাম আমার নিজের ঘরে। আমার পাশে কাদের কাকা বসেছিলেন। ওনাকে দেখেই আমার রক্ত হিম হয়ে গেল। মুহূর্তের মধ্যে গতকাল রাতের সেই সাদা অবয়ব আর কান্নার দৃশ্য মনে পড়ল। ভয়ে আমার শরীর শিরশির করে উঠল। গায়ের প্রতিটি লোম যেন ভয়ে জেগে উঠল। আমি ভয়ে ভয়ে শুকনো কণ্ঠে কাকাকে জিজ্ঞেস করলাম, কাকা, কাল আপনার রুমে ওটা কি ছিল? আর আপনি ওভাবে কাঁদছিলেন কেন? আমার কথায় কাদের কাকা এক মুহূর্তের জন্য যেন অন্য জগতে চলে গেলেন। কেমন যেন ইতস্তত ভাবে একটা কৃত্রিম হাসি টেনে বললেন, আরে মিয়া, তুমি কি রাতে স্বপ্ন দেখো নাকি? কই কি দেখছো না দেখছো এখন আমার জিজ্ঞেস করতেছো? রাইতে তো আমি রুমে ঘুমাইছিলাম। কই, আমি তো কিছু দেখিনি। সকালে আমি যখন উঠে বাইরে আসলাম দেখি তুমি সিঁড়ির কাছে অজ্ঞান হয়ে পড়ে আসছো। আমি তো তোমার রুমে নিয়ে আসলাম। আমি জবাবে শুধু অবাকই হলাম না, বরং চরম আতঙ্কে বিস্ময়ে তার মুখের দিকে তাকিয়ে রইলাম। আমি যেন তার চোখে মুখে একটা সুনিপুণ মিথ্যার অভিনয় স্পষ্ট দেখতে পেলাম। সেই অভিনয়ের আড়ালে যেন আরো ভয়ঙ্কর কিছু লুকিয়ে রাখছে সে। কিন্তু আমি জোর গলায় আর কিছু জিজ্ঞেস করার সাহস পেলাম না। সেদিন এতটাই অসুস্থ বোধ করছিলাম যে সারাদিন আর রুম থেকে বের হইনি। আর এই সময়টাতে এখানে লোকজন তেমন থাকতে আসতো না বলে কটেজ বেশিরভাগ সময় খালি থাকতো। লোকজন বলতে আমি আর কাদের কাকাই থাকতাম। তার সপ্তাহখানেক পরে আবার এলো সেই অদ্ভুত অভিশাপের রাত। মাঝরাতে আবারও সেই কান্নার আওয়াজ, তবে আজ যেন তা আরো গভীর, আরো স্পষ্ট। আজ যেন ভয় ও আতঙ্ক আমাকে কেবল গ্রাস নয়, ভেতর থেকে চিবিয়ে খাচ্ছে। সেদিন আমি আবার সেই কান্নার আওয়াজের উৎস খুঁজতে খুঁজতে 4 তলায় উঠে গিয়েছিলাম। তখন চাপা কান্নার পাশাপাশি আমি যেন করুণ সুর শুনতে পাচ্ছিলাম। কেউ যেন জেদ, ঘৃণা আর চাপা কষ্ট নিয়ে বিলাপ করছে। আমার আত্মাটা জ্বালিয়ে দিয়েছিস, আমার নিজের বলতে কিছুই নেই। আমি আর সহ্য করতে পারছি না। এই কাজ হাসিল করতে হলে আমার যা করা লাগবে আমি সেটাই করব। বিশ্বাস করবেন কিনা জানি না, সেই রাতের সেই বিকৃত কণ্ঠস্বর শুনে আমি এতটাই ভয় পেয়েছিলাম যে আমি 4 তলায় উঠেছিলাম ঠিকই, কিন্তু ওই ঘরে উঁকি দেওয়ার ন্যূনতম সাহস, শক্তি, মনের জোর কোনোটি অবশিষ্ট ছিল না। আমি আতঙ্কে নেমে এসেছিলাম নিচে আমার ঘরে। সারা রাত ঘুমোতে পারিনি। দেখতে দেখতে ফজরের আজান দিয়ে দিল। যথারীতি পরদিন সকাল হলো। আমার মন থেকে সেই করুণ সুরের কথাগুলো কোনোভাবেই যাচ্ছে না। তারপর কাদের কাকাকে সামনে পেয়ে আমি আজকেও মনের ভেতরে তীব্র ভয় চেপে রেখে জিজ্ঞাসা করলাম, কাকা, রাতের বেলা আপনার রুমের ওই দিক থেকে অদ্ভুত কান্নার শব্দ, বিলাপ এগুলো আসছিল, আমি শুনতে পেয়েছি। আপনি শুনেন না? আমি দেখলাম কাকা যেন বিষয়টা স্বাভাবিকভাবে এড়িয়ে গেলেন। আমাকে আবারও অবাক করে দিয়ে বললেন, জমির মিয়া, ইদানিং তোমার কি হয়েছে বলো তো? তুমি মনে হয় রাতে ঘুমাও না, তোমার ঘুম কম হয় বলে এমন উল্টাপাল্টা স্বপ্ন দেখতেছো।
আমি তো এমন কিছু দেখি না। তুমি এসব কি বলো? এতটুকু বলার পর জমির ভাই আমার দিকে তাকিয়ে একটু থামলেন। তারপর আমাকে অবাক করে দিয়ে বললেন, জানেন, একটা বিষয় কোনোভাবেই আমি মেনে নিতে পারছিলাম না। আমি যখন এসব শুনতাম তখন আমার দিব্যি জ্ঞান থাকতো, আমি বাস্তবে এসব শুনতাম, দেখতাম নিজের চোখে। তবে তিনি কেন বারবার এড়িয়ে যাচ্ছেন? তার চোখ মুখে সেই অস্বাভাবিক অস্থিরতা দেখে আমার মনে হচ্ছিল তিনি যেন কোনো ভয়ঙ্কর সত্যকে মাটি চাপা দিচ্ছেন। কেন আমি জানতাম না। পরক্ষণেই আমি আবার ভাবতাম আমি পাগল হয়ে যাচ্ছি, এসব কি হচ্ছে আমার সাথে। এরপর আমি মনে মনে দৃঢ় প্রতিজ্ঞা করলাম, যা হবার হবে। আবার যদি ওই রকম আওয়াজ শুনি আমি জিজ্ঞেস করব, কি করেন কাকা? ওইভাবে কার সাথে কথা বলেন? তার ঘর থেকে সব অদ্ভুত রক্ত হিম করা শব্দ ও কান্নার আওয়াজ আসছে। উনি অবশ্যই এসব জানেন, কিন্তু আমাকে বলছেন না। আমাকে সব জানতেই হবে। এরপর 2 দিন কেটে যায়। কোনো সমস্যা আমি আর দেখতে পাইনি। কাদের কাকাকে এর মধ্যে 2 দিনই দুপুরবেলা বাইরে যেন চলে যেতে দেখেছি। ফিরত সেই সন্ধ্যায়। কোথায় গিয়েছিলেন সেটা আমাকে বলেননি, আমিও জানতে চাইনি। আসলে আমি কেমন যেন একটা ঘোরের মধ্যে ছিলাম। তবে সব ঘটনা জানতে পারি ওই বিভীষিকাময় রাতে। সেই রাতের কথা এখনো আমি স্মরণ করতে পারি না, আমার আত্মা কেঁপে ওঠে। তিনি আবারও ঢোক গিলে বলতে শুরু করলেন, সেদিন আমি কাদের কাকার সাথে রাতের খাবার খাওয়ার পর রুমে এসে আরামে গা ছেড়ে দিয়েছিলাম। কাকাও রুমে চলে গেলেন। যাওয়ার সময় বলে গেলেন, জমির মিয়া, এত ভয় পায়ও না, জোয়ান মানুষ, ভয় কিসের? তারপর একটা রহস্যজনক হাসি দিয়ে চলে গেলেন। আমি বিছানায় শোয়া মাত্রই যেন গভীর ভারী এক ঘুমে আচ্ছন্ন হয়ে গেলাম। সেই ঘুম যেন আমাকে পৃথিবীর বাইরের সব আতঙ্ক থেকে আড়াল করে রেখেছিল। হঠাৎ আমার রুমের জানালা দমকা বাতাসে নয়, যেন কোনো এক অদৃশ্য হাতের ধাক্কায় বিকট শব্দে খুলে গেল। পাল্লা দুটো সজোরে আছড়ে পড়ল। সেই শব্দে আমার হৃৎপিণ্ড যেন স্তব্ধ হয়ে যাচ্ছিল। আমি চমকে উঠে বসলাম। তখন ঘড়িতে কয়টা বাজে খেয়াল করার মতো মানসিক অবস্থা আমার ছিল না। সেই মুহূর্তে আমি শুনতে পেলাম এক বিভৎস গোঙানির আওয়াজ। আওয়াজটা এমন যেন কারো গলা টিপে ধরা হয়েছে, কিন্তু সেটা মানুষের নয়। যন্ত্রণা ও ক্রোধে কুঁচকে যাওয়া এক অস্ফুট আর্তনাদ। এই শব্দ আমার রক্তের শিরায় শিরায় বরফ জমিয়ে দিল। আমি আজ আর ঘরে বসে রইলাম না। বুকে অসীম সাহস এবং আদিম কৌতূহল সঞ্চয় করে বাইরে আসলাম। আমার সমস্ত শরীর কাঁপছিল। আমার পা যেন এক কালো চুম্বকের টানে কাদের কাকার ঘরের দিকে এগিয়ে যাচ্ছিল। সেই ঘর থেকে একটা মৃদু ফিসফিসে আলো আর সেই ভয়ঙ্কর গোমানির আওয়াজ ভেসে আসছিল। আমি নিঃশ্বাস বন্ধ করে এগিয়ে গেলাম সেই দিকে। উত্তেজনা আর ভয়ানক আতঙ্কে আমার বুক কেঁপে কেঁপে উঠছিল। আমি যেন অনুভব করছিলাম কেউ আমাকে, আমার আত্মাকে চিরতরে গ্রাস করে নেবে। দরজাটা আজও হালকা করে চাপানো। সেই মৃত্যুর ফাঁক দিয়ে যা দেখলাম তা দেখার কোনো ইচ্ছা মানুষ দুঃস্বপ্নেও করবে না। এক ভয়ঙ্কর কুৎসিত অভিজ্ঞতা যা মুহূর্তের মধ্যে আমার শরীরের মধ্যে হিম শীতল রক্তের স্রোত বইয়ে দেয়। আমি দেখলাম কাদের কাকা ঘরের মেঝেতে গোল বৃত্ত এঁকে কতগুলো মোমবাতি জ্বালিয়ে রেখেছেন বৃত্তের চারপাশে। মোমবাতির কাঁপতে থাকা আলোর কেন্দ্রে তিনি বসে আছেন, আর তাকে ঘিরে কতগুলো কালো নিরাকার অবয়ব চারপাশে গোল হয়ে দাঁড়িয়ে আছে। অবয়বগুলো এতই ভয়ঙ্কর কালো যে তাদের জন্য কাদের কাকাকেও ঠিকমতো দেখা যাচ্ছিল না। তারপর দেখলাম কাকা যেন মনে মনে কি সব বিড়বিড় করে পড়ে যাচ্ছেন। তার মুখমণ্ডল বিকৃত, যন্ত্রণাপূর্ণ এবং ঘামে ভেজা। যত সময় যাচ্ছিল কালো অবয়বগুলোর সংখ্যা যেন বাড়তেই থাকলো। আস্তে আস্তে পুরো ঘরটা যেন কালো এই ছায়া মূর্তিতে ভরে উঠল। তাদের উপস্থিতি যেন ঘরের ভেতরের বাতাসকে ঘন, দমবন্ধ, গুমোট করে তুলছিল। এক সময় তারা চারিদিকে বৃত্তাকারভাবে ঘুরতে আরম্ভ করলো। আমি সেই সময়টাতে এতক্ষণ যে কিভাবে দাঁড়িয়েছিলাম জানি না। আমার পা যেন মেঝেতে গেঁথে গিয়েছিল, আমি নড়তে পারছিলাম না। আমার এমন মনে হচ্ছিল যেন আমি মৃত্যুর মঞ্চে দাঁড়িয়ে আছি।
তারপর যা হলো আমি সেটা স্মরণ করলে এখনো ভয়ে শিউরে উঠি। ঘুরতে থাকা সেই কালো অবয়বগুলোর মাঝখানে হঠাৎ কাদের কাকার রক্তবর্ণ চোখ দুটো যেন সরাসরি আমার দিকেই স্থির হলো। মনে হলো তিনি আমাকে তার চোখের দৃষ্টি দিয়ে এখনই মেরে ফেলবেন। আমার উপস্থিতি তিনি যেন কোনোভাবেই আশা করেননি। তিনি আমার দিকে রক্ত চোখে ভয়ঙ্কর রাগান্বিত হয়ে গম্ভীর ঝাঁঝালো কণ্ঠে বললেন, জমির, তুই এখানে এসে কাজটা ভালো করিসনি। আমার কাজে তুই বাধা দিয়ে ফেলেছিস। এই কাজ অসম্পন্ন করা কিন্তু মোটেও উচিত হবে না। তার চোখ যেন কোটর থেকে বেরিয়ে আসতে চাচ্ছিল। এসব কথা বলার সময় আমি দেখছিলাম কালো অবয়বগুলো কাদের কাকাকে ঘিরে ধরেছে, যেন তাকে গিলতে চায়। আর কাকা, তাদের দেখে মনে হচ্ছিল তিনি যেন এখনই আমাকে গিলে খেয়ে নেবেন। তার মুখমণ্ডলে শুধু ক্রোধ নয়, ছিল চরম অপার্থিব ক্ষুধা। সেই কালো ছায়া আর রক্তচক্ষু, এই সম্মিলিত আতঙ্কে আমি এবার আর নিজেকে সামলে রাখতে পারিনি। আমার চেতনা যেন আমার শরীর ত্যাগ করল। আমি অজ্ঞান হয়ে পড়ে গেলাম। আমার যখন জ্ঞান ফিরল আমি দেখলাম আমি হাসপাতালের বিছানায় শুয়ে আছি। জ্ঞান আসতেই গতকালের ঘটনা আমার সারা শরীরে ঝাঁকুনি দিয়ে উঠল। আমার মনে হচ্ছিল আমি যেন ভয়ানক কোনো পৃথিবী থেকে ফিরে এসেছি। পরে জানতে পারলাম আমাকে আশেপাশের কিছু লোক বাগানে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে হাসপাতালে নিয়ে আসে। আপনি হয়তো এখন জিজ্ঞেস করবেন, কাদের কাকার কি হয়েছিল? আমার প্রশ্নের উত্তর দেওয়ার আগেই যারা আমাকে হাসপাতালে নিয়ে এসেছিল তারাই জানালো, কটেজের পেছনে যে আম গাছটা আছে সেই আম গাছের ডালে কাদের চাচার ঝুলন্ত লাশ পাওয়া গেছে। এই কথা শোনার পর আমার পুরো পৃথিবী থমকে গিয়েছিল। মনে হচ্ছিল যেন আমার ভেতরের শেষ রক্তবিন্দুও শুকিয়ে গিয়েছে। সেই বিভৎস রাত, সেই কালো অবয়ব আর ঝুলন্ত কাকার লাশ, এই অভিজ্ঞতা আমি কোনো দিন ভুলব না। আমার শুধু মনে হতে লাগলো সেই কালো ছায়াগুলো তাদের কাজ সম্পূর্ণ করে চলে গেছে। এখানে একটা প্রশ্ন থেকে যায়, কাদের কাকা সেই রাতে ওই কালো অবয়বের সাথে আসলে কি করছিলেন? আর উনি বিলাপ করে কাকে মারার কথাই বা বলছিলেন, তাই না? জমির ভাই এটার উত্তরও আমাকে দিয়েছিলেন। আসলে কাদের কাকার স্ত্রী অনেক সুন্দর ছিলেন। যে দেখবে সেই পছন্দ করবে এমন সুন্দর তিনি। তাই এলাকার কিছু খারাপ মানুষের নজরে পড়ে তাকে তাবিজ করা হয়, যেটাকে আমরা কালো জাদু বলে থাকি। তার প্রভাবে কাদের কাকা তার স্ত্রীকে বাঁচাতে পারেননি। তখনই তিনি প্রতিজ্ঞা করেন যে এই খারাপ লোকদের তিনিও মেরে ফেলবেন। হিংসার বশবর্তী হয়ে তিনিও কালো জাদুর চর্চা শুরু করেন। কিন্তু সেদিন হয়তো আমার হঠাৎ উপস্থিতি বদ জিনগুলো মেনে নিতে পারেননি, তাই কাদের কাকার এমন নির্মম পরিণতি হয়েছিল। তারপর আমিও বেশ অসুস্থ ছিলাম। আমার কানে শুধু কাদের কাকার সেই চাপা কণ্ঠের আর্তনাদগুলো বাজতে থাকতো। অনেক হুজুর দেখিয়ে তাবিজ নিয়ে এখন আলহামদুলিল্লাহ ভালো আছি, এই বলে উনি তার কথা শেষ করেছেন। এই ছিল আমার ঘটে যাওয়া ঘটনা, কেয়ারটেকার চাচার ইতিহাস। ধন্যবাদ প্রিয় শ্রোতা বন্ধুরা ধৈর্য নিয়ে শোনার জন্য। এই কথা প্রমাণিত যে জমির সাহেব যা দেখেছিলেন কাদের চাচার সেই রুমে, তা তার কল্পনা নয়, স্বপ্ন নয়, তা ছিল ধ্রুব সত্য। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। লুকোচুরি খেলবে? লুকোচুরি? তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। Bhoot.com with Russell. আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি বসুই কোম্পানিগঞ্জ নোয়াখালী থেকে বলছি। আশা করি আপনি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমি অনেক আগে থেকে আপনার Bhoot.com বা Bhoot FM শুনে আসছি। তো অনেকদিন ধরেই চিন্তা করছি যে আমার একটা ঘটনা আমি শেয়ার করব।
বাট সময়ের জন্য বা হচ্ছে কোনো এতে পাঠাবো কোনোভাবেই পারছিলাম না। তো এবার আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম যে ঘটনাটা আপনাকে পাঠাবো। তো আজকে আমি যেই ঘটনাটা শেয়ার করবো সেটা হচ্ছে আমার সেজ বোনের সাথে ঘটা। তো আমরা হচ্ছি 4 বোন। তো আমার সেজ বোনের সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা আমি আজকে আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি। তো ঘটনাটা হচ্ছে 2012 সালে। তখন আমার আব্বু ছিল, আর আমাদের বাড়িটা ছিল একটু গ্রাম সাইড বলতে আমরা নোয়াখালী যে জায়গায় এখন আছে সেটা হচ্ছে কোম্পানিগঞ্জ, আর ওটাকে চরপকিরা ধরে। তো আমরা ওইখানে ছিলাম বেশ কিছু বছর বলতে ছোটবেলা থেকে প্রায় আমরা 15 সাল পর্যন্ত আমাদের বাড়িতে অবস্থানরত ছিলাম। এরপরে কিছু ঘটনার কারণে বা কিছু সময় স্বল্পতার কারণে আমরা এখানে চলে আসি। তো আমি আজকে যে ঘটনাটা শেয়ার করব সেটা আমি শুরু করছি। তার আগে আমি আমাদের বাড়ির কিছু ডিরেকশন আপনাকে দিয়ে রাখছি। আমাদের বাড়িটা হচ্ছে টোটাল 6 ফ্যামিলি নিয়ে আমাদের বাড়ি। গ্রামের বাড়িতে মূলত 6 মানে অনেকজন ফ্যামিলি নিয়ে একটা বাড়ি এরকম হয়। তো আমাদের বাড়িটা ছিল 6টা ফ্যামিলি। তার মধ্যে আমাদের যে ঘরটা ছিল সেটা ছিল একদম মানে রোড সাইড। মানে আমাদের ঘরটা দেখা গেলে মনে হয় যে পিছনে কোনো ফ্যামিলি নেই বা কোনো ঘর নেই, এরকম ছিল আমাদের ঘরটা। তো 2000 সালে যখন আমাদের ঘরটা 2000 সালে করা হয়, তো তখন ছিল 2টা বেড, একটা কিচেন, একটা ডাইনিং আর একটা ড্রয়িং। এরপরে আমার আব্বু দেশে আসার পরে আব্বু আবার আলাদা করে 2 রুম করে। আমরা যখন বড় হয়েছি তখন ওয়াশরুমটাও করে। তো আরও বাড়তি 2টা রুম করা হয়, 2টা ওয়াশরুম করা হয়। তো ঘরটা অনেক বড় হয়ে যায়। আর আমাদের ঘরটা হচ্ছে যে 2টা দরজা, একটা হচ্ছে সামনে দিয়ে ঢোকা আর একটা হচ্ছে পিছনের দরজা দিয়ে ঢুকে প্রথম হচ্ছে ডাইনিং। আর গ্রামের বাড়িতে বেশিরভাগই রান্নাঘরটা বাইরে থাকে। তো আর পাশে হচ্ছে একটা বেডরুম, এরপরে হচ্ছে গলি সিস্টেম করে গলির 2 মাথায় বেডরুমগুলা। টোটাল 4টা বেডরুম, একটা ড্রয়িং, একটা ডাইনিং আর একটা কিচেন, আর হচ্ছে একটা স্টোর রুম আর 2টা ওয়াশরুম। তো ঘটনাটা যখন ঘটে 2012 সালে, তখন অনেকটা গরম ছিল। আর আমাদের ঘরটা ছিল সামনে হচ্ছে ক্যান্ডিলিভার বলি ওটাকে আমরা, মানে সামনে 2 পাশে 2টা সিঁড়ি করে উপরে ছাদ করে একটা সিস্টেম করা হয় বৈঠকখানা স্টাইলের। ওইখানে বসে আমরা আড্ডা দিতাম। ইভেন আমার আব্বু গরমে ওইখানে ফ্লোরটাকে ধুয়ে ওখানে শুয়ে থাকতো বাইরে। তো এরকমই একদিন গরমের দিনে আমার আব্বু ওই ফ্লোরটাকে পরিষ্কার করে ধুয়ে ওইখানে শুয়ে আছে আম্মু সহ। রাত তখন আনুমানিক 8:30 কি 9টা এরকম হবে। আমি বাহিরে এরকম জায়গা ছিল সামনের যে দরজাটা, ওইখান দিয়ে আমি হাঁটছিলাম। আর আমাদের ডাইনিংয়ের পাশে কর্নার যে রুমটা ছিল ওই রুমে আমার সেজ বোন শুয়ে আছে রাতের বেলা। কারেন্ট নেই গ্রামে, তো কারেন্টটা অনেক বেশি সমস্যা করে। তো তখন প্রায় ক্যান্ডেলের আলোটা নিভে গিয়েছে এবং আমাদের লাইটে চার্জ নেই। সেজন্য পড়ালেখা না করে আমরা কেউ হাঁটছি কেউ ঘুমাচ্ছি এমন। তখন আমার বড় 2 বোনের বিয়ে হয়ে গেছে আর আমরা 2 বোন ছিলাম। তো সেজ বোন ওইখানে ঘুমাচ্ছিল। তো হুট করে ও দেখছে কি মানে টেবিলের উপর একটা বক্স ছিল, ওই বক্সে আমাদের কিছু কসমেটিক্স ছিল। আপু দেখছে কি আমি ওই কসমেটিক্সের জিনিসপত্র নিয়ে নাড়াচাড়া করছি। বলে রাখা ভালো এখানে আমি ছিলাম না, আমি তো ছিলাম সামনের দরজায় হাঁটছিলাম। কিন্তু আপু দেখছে যে আমি ওই বক্সের জিনিসপত্র নাড়াচাড়া করছি। ইভেন আপু শুনতেছে যে কিচেন রুমে আম্মু তরকারি গরম করতেছে গরমের দিন। তো মানে আমার মতো দেখতে থাকা জিনিসটাকে আপু জিজ্ঞেস করতেছে যে আম্মু কেন তরকারি গরম করছে, আমি তো একবার তরকারি গরম করে রেখে এসেছি। তখন ওই জিনিসটা বলে যে হ্যাঁ আম্মু তরকারি গরম করছে। হয় না এরকম যে আমরা অনেক সময় ঘুমাই কিন্তু আমাদের কান জেগে থাকে, আমরা কোথায় কি শব্দ হচ্ছে শুনে বা আধো চোখে তাকালে অনেক কিছু দেখি ঝাপসা, এরকম একটা অবস্থায় ছিল আপু। তো হুট করে আমার পাশে আম্মু এসে দাঁড়ায়, মানে আম্মুর মতো দেখতে কিছু একটা এসে দাঁড়ায়। এসে আপুকে বলে যে আমি তরকারি গরম করছি। তখন আপু বলে যে আপনি কেন গরম করছেন, আমি তো তরকারি একবার গরম করেছি। তখন ওই জিনিসটা বলে যে
না তুই তরকারি গরম করস নাই, আর তুই মিথ্যে কথা বলতেছস কেন, এই কথা বলে আপুর গলা টিপে ধরছে। এর মধ্যেই আপু হুট করে চিৎকার শুরু করে দেয়। চিৎকারের শব্দ শুনে আমি উঠে আম্মুকে জাগাচ্ছি, আপুকে জাগাচ্ছি। আমি ভীষণ মানে ভয়ে ছিলাম, আমি কাঁপতেছি ভয়ে। তখন ওই আম্মু ভাবছে কি হয়তো আমি যে বাইরে হাঁটছি, বাইরে হয়তো সাপ টাপ কোনো কিছু দেখেছি, আম্মু ওঠা আমাকে দেখতেছে। তো আমি মানে চিৎকারটা এতটা ভয়ানক ছিল যে আমি মুখ দিয়ে বলবো যে আপু চিৎকার করছে, আমি এটা পারছিলাম না। আমি বারবার ইশারা করছিলাম আপুর রুমের দিকে। তো তারা হুড়ো করে আমরা ওইখানে চলে যাই এবং গিয়ে দেখি যে আপু অনেক বেশি চিৎকার করতেছে, পুরো শরীর আমায় গেছে। পরে আপু ওইখান থেকে নিয়ে আসে আপুকে, এনে বসায়, পানি খাওয়ায় এবং জিজ্ঞেস করে যে কি হয়েছে। তখন আপু এই ঘটনাটা বলে। এই ঘটনাটা হয়ে যাওয়ার বেশ কিছুদিন পরে তখন আর কেউ এত বেশি গুরুত্ব দেয়নি এই ঘটনাটাকে, মানে হয়তো ভেবেছে আপু ঘুমের মধ্যে কোনো কিছু খারাপ বুঝেছে বা কোনো কিছু একটা। তো এর কিছুদিন পরে তখন শীত চলে আসছে। শীতের সময় আমরা এরকম গরম পানির যে ব্যাগ থাকে ওই ব্যাগ নিয়ে আমরা দুই বোন কাড়াকাড়ি করছিলাম যে আমি রাখবো না ও রাখবে। এরকম করতে করতে আমরা রাতে ঘুমাই যাই। ঘুমাই যাওয়ার পরে ফুট করে আপুর মানে পেটের উপরে কোনো কিছু একটা নড়াচড়ার অনুভব পায়। তখন আপু হাত দেয়, হাত দেওয়ার পরে দেখে যে লোম জাতীয় মানে লোমওয়ালা কোনো একটা জিনিস। তো ওইটা হচ্ছে অনেক গরম আর হচ্ছে মানে পশমে ভরা। আপু ওই জিনিসটাকে হাত দিয়ে টাচ করতে করতে যতটুকু হাত নিচ্ছে ততটুকুই লম্বা জিনিসটা। তখন হঠাৎ করে জিনিসটা নড়ে চড়ে ওঠে এবং আপু চিৎকার দিয়ে ওঠার পরে পরে জিনিসটা দৌড়ে চলে যায়। আপু স্পষ্ট বুঝতে পারতেছে মানে ওর শরীর দিয়ে নেমে জিনিসটা চলে যাচ্ছে। তখন তাড়াতাড়ি আব্বু আম্মু মানে আমরা সবাই উঠে বসে আব্বুকে জিজ্ঞেস করি। তো আব্বু বলে যে ইঁদুর হবে। আবার আমি বলছি গরম পানির ব্যাগ, কিন্তু গরম পানির ব্যাগটা ছিল টেবিলের উপর, আর যে জিনিসটা চলে গেছে আব্বু বলতেছি ইঁদুর। বলতেছি ইঁদুর হলে ইঁদুরের একটা স্বাভাবিক সাইজ থাকে, ব্যাগটা থাকে, আর ইঁদুরের কিছু অংশ গিয়ে ওর লেজটা অনেক চিকন থাকে, কিন্তু এই জিনিসটা আমি যতটুকু হাত দিচ্ছি ততটুকুই লম্বা, অনেকটা সাপের মতো। মানে এই একটা ঘটনা। এরপর 13 সালে আমার আব্বু মারা যায়। ও এর মধ্যে আবার মানে জুড়ে এনে আমাদের ঘরে মোটামুটি ঝাড়ফুঁক করে। আমার আব্বু অনেক বেশি নামাজি ছিল, উনি তাহাজ্জুদে নামাজ পড়তো, ইভেন আমাদেরকেও নামাজের জন্য অনেক বেশি করতো। তো আব্বু মারা যাওয়ার পরে 13 সালে আব্বু মারা যায়, 15তে আপুর বিয়ে হয়। বিয়ে হওয়ার পরে মানে বিয়ের পরপরই আপু কনসিভ করে ফেলে। তো একদিন আপুর শ্বশুরবাড়িতে ঘটনা এটা, মানে বিয়ের আগে আর আমাদের বাড়িতে কোনো ঘটনা ঘটে নাই। বিয়ের পরে শ্বশুর বাড়িতে একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে আপুর রুমের পাশে ছিল ড্রেন। তো আপু একদিন মানে তখন ওর 7 মাসের প্রেগনেন্ট অবস্থায় ও শুয়ে আছে বিকেলবেলা। হুট করে ও সাইডে তাকে দেখে কি মানে তখন ও এরকম ও ঘুমের মধ্যে মানে আধো আধো চোখে তাকিয়ে দেখে কি ওর পাশে ও যেভাবে শুয়ে আছে হুবহু এরকম আরেকজন মহিলা শুয়ে আছে ওর দিকে তাকিয়ে, বড় বড় নখ, চেহারা অনেকটা ভয়ানক, মানে ওর দিকে তাকায় আছে। তখনও মানে চিৎকার করবে না কি করবে, মানে ওর পেটে বাচ্চা, যদি বেবির কোনো ক্ষতি হয় এগুলো চিন্তা করে আপু মানে চুপ করে শুয়ে থাকে এবং অনেকক্ষণ তাকায় থাকার পরে আপু চোখ বন্ধ করে ফেলে এবং এরপরে চোখ খোলার পরে দেখে যায় কোনো কিছু নাই। এরপরে এটা উনি ওনার শ্বশুর শাশুড়িকে জানায়। তো হুজুর এনে ঝাড়ফুঁক করে আপুকে তাবিজ দেয়, মানে এগুলো হচ্ছে কোনো একটা খারাপ জিনের বদনজর পড়েছে আপুর উপরে, এই জন্য ভয় দেখানোর ট্রাই করতেছে বিভিন্নভাবে। আর ওদের কাজের মেয়ে ছিল, যেহেতু ভাইয়া বাইরে ছিল, কাজের মেয়েকে আপুর সাথে থাকতে বলে। এই হচ্ছে আমার ঘটনা। যদি ভালো লাগে আপনি শেয়ার করবেন এবং আমাকে জানাবেন। Spirit, be here with me. কে তুমি? Boot.com. The fear returns. With Russell. নাম মোস্তফা কামাল সাক্কু, গ্রাম চকবাজার কুমিল্লা, থাকা কোতোয়ালি কুমিল্লা।
আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আল্লাহর রহমতে ও আমাদের সকলের দোয়ায় আপনি সুস্থ আছেন। আমি আপনার ভূত এফএমের একজন বড় ফ্রেন্ড। সেই সাথে 2012 সাল থেকে মোবাইলের মেমোরিতে ভূত এফএম লোড করে প্রতি রাতে ঘুমানোর আগে শুনে ঘুমাতাম আর শুক্রবারের জন্য অপেক্ষায় থাকতাম। তখন শুক্রবার মানে ছিল আমার কাছে অন্যরকম একটা রাত। এখন খুব মিস করি সেই দিনগুলোকে, যখনই আপনার ভূত এফএমগুলো শুনি। রাসেল ভাই, আমি একজন মালয়েশিয়ান প্রবাসে থাকি, এই জন্য স্টুডিওতে আসা আমার পক্ষে সম্ভব না। আমার ঘটনাটি যদি আপনার ভালো লাগে, দয়া করে আপনার কণ্ঠে আমার ঘটনাটুকু শোনাবেন, আর সেই ঘটনা শুনে নিজেকে অনেক ভাগ্যবান মনে করব। কথা না বাড়িয়ে আমি সরাসরি ঘটনায় চলে যাই। ঘটনাটি আমার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। সাল 2009। তখন সময়টা ছিল গরমকাল, আর আমাদের দেশে গরমকাল মানে লোডশেডিং। বরাবরের মধ্যে সেই রাতে ঘুমানোর আগে রাত প্রায় 12টা থেকে 12টা 30 মিনিটের মধ্যে কারেন্ট চলে যায়। শহরের বাড়ি হওয়াতে কারেন্ট ছাড়া বাসায় বসে থাকা অসম্ভব ছিল, তাই সাথে সাথে রাস্তায় বের হয়ে গেলাম। রাস্তায় বের হয়ে দেখি আমার দুই বন্ধু রিমন আর আরমান, ওরাও গরমের জন্য রাস্তায় বের হয়েছে। রিমন আমায় দেখে বলল, বন্ধু চলো সামনে থেকে গিয়ে সিগারেট খেয়ে আসি। তখন আরমানও বলল চলো। তারপর ওদের সাথে হাঁটতে লাগলাম, কারণ সিগারেট দোকানটা ছিল আমাদের বাসা থেকে প্রায় 5 মিনিটের রাস্তা। 3 জন হাঁটতেছি, তখন আমার মোবাইলে আমার গার্লফ্রেন্ড কল আসে, আর আমি ওর সাথে কথা বলা শুরু করে দেই। রিমন আর আরমান ওরা দুইজন কথা বলতেছে, আমি ওদের পিছন পিছন হাঁটতেছি আর গার্লফ্রেন্ডের সাথে কথা বলতেছি। হঠাৎ কিছুক্ষণ পর মনে হইলেও আমি অনেকক্ষণ যেমন হাঁটতেছি, কিন্তু আমার আশেপাশে আমি কাউকে দেখতেছি না। চারিদিকে কেমন জানি অন্ধকার মনে হইতেছিল। তখন আমি লক্ষ্য করলাম আমি হাঁটতে হাঁটতে অজানা কোথাও এসে পড়েছি, কিন্তু কোথায় আসলাম তা আমি বুঝতেছি না। চারদিক অন্ধকার, কারো কোনো সারা শব্দ নেই। হঠাৎ করে মনের ভিতরে একটু ভয় কাজ করা শুরু করলো। তখন খেয়াল করলাম আমার গার্লফ্রেন্ড, সেও চুপ, কোনো কথা বলছে না। আমি 2-3 বার হ্যালো বললাম, কিন্তু কোনো রিপ্লাই পাই নাই। তখন হাতির মোবাইলটা হাতে নিয়ে দেখি মোবাইলটা অফ হয়ে গেছে। মনের ভিতরের ভয়টা যেন একদমই আমায় কাবু করে ফেললো। আমার পুরো শরীর পাথরের মতো শক্ত হয়ে গেছে। যেখানে দাঁড়িয়েছিলাম সেই জায়গা থেকে আমি কোথাও মুভ করতে পারছি না। আমার সাথে কি হচ্ছে এইসব, আমি কোথায়, উল্টাপাল্টা অনেক কিছু ভাবতে লাগলাম। আর মনে মনে আল্লাহকে ডাকা শুরু করলাম। যে সূরা মনে পড়তেছে তা পড়তে শুরু করলাম। হঠাৎ মনে হলো আমার পিছনে কেউ, সে আমার দিকে আস্তে আস্তে এগিয়ে আসতেছে। মনের ভয়টা আরো বেড়ে গেল। আমার মনে হচ্ছিল আমি এখনই দম বন্ধ হয়ে মারা যাব। ঠিক তখনই কে যেন পিছন থেকে আমার হাত ধরে একটা টান দিল, আর ঠিক তখনই সাথে সাথে আমি দেখতে পেলাম আমি শ্মশানের মধ্যে বেওয়ারিশ কিছু কবরের উপর দাঁড়িয়ে আছি। আর আমার হাত ধরে যে টান দিয়েছিল উনি ছিল সেই শ্মশানের দারোয়ান। উনি আমার হাত ধরে আমায় বলল, এখানে এত রাতে কি জন্য আইসস? আমি ওনার গলা শুনে বুঝতে পারলাম উনি মানুষ। সাথে সাথে ওনাকে জড়িয়ে ধরে বলতে লাগলাম, আমাকে এখান থেকে নিয়ে চলুন। এই কথাটা 2-3 বার বলার পর আমি সেন্স হারিয়ে ফেলি। জানি না কতক্ষণ আমার সেন্স আসেনি। আমি চোখ মেলে দেখি ওই লোকটার সাথে আরো 2 জন লোক আমার পাশে দাঁড়িয়ে আছে। ওদের দিক তাকিয়ে আমি উঠে বসলাম। দেখি একটি দোকানের সামনে মাটিতে আমি বসা। কি হচ্ছে এই সব আমি তখনও বুঝতেছিলাম না। তখন এক লোক আমার বাসার ঠিকানা জানতে চাইল। তখন আমি আমার বাসার ঠিকানা দিলাম আর আমার আব্বুর নাম্বারটা দিলাম। ওই লোকটা আব্বুকে কল করে আসতে বলল। তারপর সাথে থাকা 2 লোক আমায় বলতে লাগলো, এত রাতে আমি কেন আসলাম এই জায়গায়? তখন আমি শুধু একটা কথাই বলছি, আমি জানি না আমি কিভাবে এখানে আসছি। তখন দারোয়ান ভাই যে আমার হাত ধরে টান দিয়েছে, তখন তিনি বলতে শুরু করলেন উনি শ্মশানের গেটের পাশে বসেছিলেন। আমি নাকি মোবাইলে কথা বলতে বলতে ওনার সামনে দিয়ে শ্মশানে ঢুকে পড়ি। উনি তখন ভাবতেছিল হয়তো আমি নেশাখোর, তাই নেশা করার জন্য ভিতরে যাচ্ছি। কিন্তু উনি মনে মনে ভাবতে লাগলো রাত প্রায় 2টা বাজে, এত রাতে শ্মশানের ভিতরে তো কোনো নেশাখোর যাওয়ার সাহস করবে না। তখন উনি নাকি একটু ভয় পেয়েছে। তারপরও উনি অনেক কিছু চিন্তা করে আমার পিছনে পিছনে যেতে লাগলেন, এইটা দেখার জন্য যে আমি কি করি। তখন উনি দেখলেন আমি নাকি শ্মশানে ঢুকে
সরাসরি বেওয়ারিশ কবরস্থানের মধ্যে জায়গায় চলে যাই এবং এক জায়গায় দাঁড়িয়ে থাকি আর একা একা নাকি কী সব ভাষায় নিজেরই যে কথা বলতেছি। উনি ব্যাপারটা অনেকক্ষণ যাবৎ দেখতেছেন, কিন্তু উনি যখন বুঝতে পারেন আমার হয়তো কোনো সমস্যা হয়েছে, তাই উনি সাহস করে আমার কাছে যান আর আমার হাত ধরে টান মারেন। আর আমি নাকি সাথে সাথে ওনাকে জড়িয়ে ধরে সাথে সাথে সেন্সলেস হয়ে যাই। এই কথা শুনে ওই দুই লোকের মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না। আমি তো পুরাই অবাক। তারপর কিছুক্ষণ পর আব্বু আসে রিক্সা নিয়ে। দারোয়ান আব্বুকে সব কিছু খুলে বলে। তারপর আমি আব্বুর সাথে বাসায় চলে যাই। বলে রাখা ভালো, রাসেল ভাই, আমি যে শ্মশানে ছিলাম তা আমার বাসা থেকে প্রায় 2 কিলোমিটার দূর। যাই হোক, আব্বু আর কিছু বলেন নাই। বাসায় গেলাম, মা অনেক বকাঝকা দিল আমাকে। তারপর আমি ঘুমাইতে আমার বেডে চলে যাই। বেডে শুয়ে ভাবতেছিলাম কি হয়েছে আমার সাথে, আর আমার সাথে থাকা 2 বন্ধু ওরা কোথায়। অনেক চিন্তা তখন আমার মাথায়। মোবাইল বন্ধ থাকার কারণে রাতে বন্ধুদেরকে ফোন দিতে পারি নাই। চিন্তা করতে করতে কখন জানি ঘুমিয়ে পড়ি। ঘুমের ঘুরে আমি একটা স্বপ্ন দেখি। স্বপ্নটা ছিল এমন, 2জন লোক এসে আমার হাত ধরে আমায় কোথাও নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতেছে, কিন্তু আমি ওদের মুখগুলো দেখতে পারতেছি। আমি অনেক চেষ্টা করতেছি ওদের হাত থেকে আমার হাত ছাড়ানোর, কিন্তু আমার মনে হচ্ছে ওরা আমার হাত লোহার কোনো কিছু একটা দিয়ে বেঁধে রেখেছে আর তাদের সাথে আমায় নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতেছে। তখন দেখি হঠাৎ সেই দারোয়ান লোকটা আবার এসে আমার হাত ধরে টান দিয়ে ওদের কাছ থেকে আমাকে দূরে সরিয়ে নিয়ে আসে। আর তখনই ওই 2 লোক আমার দিকে তাকিয়ে বলতে লাগলো, আজ তুই এই দারোয়ান লোকটার জন্য বেঁচে গেলি, কিন্তু এই দারোয়ান লোককে আমাদের হাত থেকে কে বাঁচাবে? এই কথা বলে সাথে সাথে দারোয়ান ভাইয়ের পা ধরে ওনাকে টেনে হিঁচড়ে আমার কাছ থেকে নিয়ে চলে গেল। ওনাকে বাঁচানোর জন্য আমি অনেক চেষ্টা করি, কিন্তু আমি ব্যর্থ হই। আমি দারোয়ান ভাইটাকে ধরে রাখতে পারি নাই। ওরা দারোয়ান ভাইটাকে নিয়ে অন্ধকারে মিলিয়ে গেল। তখন আমি জোরে জোরে কান্না করছিলাম। হঠাৎ মা এসে আমায় ডাকতে শুরু করলো। আমি সাথে সাথে ঘুম থেকে উঠে মাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলাম। তখন মা বুঝতে পারল যে রাতে আমার সাথে খারাপ কিছু হয়েছে। পরে সকাল হলো, আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তার টেবিলে আসার পর মা আমাকে জিজ্ঞাসা করলো কাল রাতে কি হয়েছে। আমি মাকে সবকিছু খুলে বলি। মা ঘটনা শুনে আমাকে বলল, ওকে বিকালের জন্য বাসায় থাকি, আমাকে নিয়ে নাকি কোনো এক হুজুরের কাছে যাবে। আমি ঠিক আছে বলে নাস্তা খেয়ে বাসা থেকে বের হয়ে যাই। বাসা থেকে বের হয়ে সাথে সাথে আবার 2 বন্ধুকে কল করি এবং ওরা আমার সাথে দেখা করে। ওদের সাথে দেখা হওয়ার পর ওদেরকে আমি জিজ্ঞাসা করি, কাল রাতে আমি তোদের সাথেই কোথায় গেছিলাম আর তোরা আমাকে কোথায় নিয়ে গেছস? আর আমার কথা শুনে ওরা তো পুরাই অবাক। ওরা ভাবতেছে আমি ওদের সাথে মজা করতেছি, কিন্তু আমি যখন ওদের সাথে রেগে যাই তখন ওরা বলল রাতে নাকি ওরা বাসা থেকে বেরই হয় নাই। ওদের কথা শুনে আমি তো পুরাই অবাক। সাথে সাথে আমি আমার গার্লফ্রেন্ডকে কল করি। ওকে জিজ্ঞাসা করি, কাল রাতে আমি তোমার সাথে কখন কখন কথা বলছি? তখন আমার গার্লফ্রেন্ড আমাকে যা বলল তা শুনে আমি তো পুরাই হতবাক। গার্লফ্রেন্ডের সাথে নাকি আমি রাতে কথাই বলি নাই। সাথে সাথে কলটা কেটে দিয়ে আমি ওর কল হিস্ট্রি চেক করে দেখি সত্যিই তো রাতে আমি ওর সাথে কোনো কথাই বলি নাই। সাথে সাথে আমি একটা জায়গায় বসে পড়ি আর চিন্তা করতে লাগি কাল রাতে কি হয়েছে আমার সাথে। যা হয়েছে তা কি সত্যি নাকি আমার স্বপ্ন? বসে চিন্তা করতেছি, তখন বন্ধু রিমন এসে আমায় বলল, বন্ধু কি হয়েছে আমাদেরকে বল। তারপর ওদের কাছেও সবকিছু বললাম। ওরা আমার ঘটনা শুনে চুপ হয়ে গেল। কিছুক্ষণ পরে রিমন বলে, ওঠ বন্ধু, চল আমরা 3 জন মিলে শ্মশানের ওই দারোয়ানের কাছে যাই, তাহলে বুঝতে পারবো ওর ঘটনা কি সত্যি নাকি স্বপ্ন। ওর কথা শুনে আমার ওই দারোয়ান ভাইয়ের কথা মনে পড়ে গেল। তাই দেরি না করে 3 জন মিলে চলে যাই সে দারোয়ান ভাইয়ের সাথে দেখা করার জন্য। অনেক খোঁজাখুঁজি করার পরে ওনার বাসা পাই। ওনার বাসায় গিয়ে দেখি বাসার সামনে কিছু মহিলা বসে কথা বলতেছে। মহিলাদেরকে ওনার কথা জিজ্ঞাসা করতে ওরা আমাদের দিকে বলল ওনার শরীর ভালো না। কি সমস্যা জানতে চাইলে একটি মহিলা যে কিনা দারোয়ানের স্ত্রী, উনি বলতে লাগলো সকাল ভোরে নাকি ওনাকে সেন্সলেস অবস্থায় শ্মশান থেকে উদ্ধার করা হয়েছে আর ওনার 2 পায়ের মধ্যে নাকি অনেক বেশি আঘাত পেয়েছে, কিন্তু ওনার সাথে কি হয়েছে তা এখনও তার স্ত্রী জানে না। এই কথা শুনে আমরাও ওনার সাথে দেখা করার জন্য বলি। ওনার স্ত্রী আমাদেরকে ঘরের মধ্যে নিয়ে যায়। আমরা দেখি উনি শুয়ে আছেন।
ওনার স্ত্রী ওনাকে ডেকে দেন। উনি চোখে মিলে আমাকে দেখে অবাক করা চোখে তাকিয়ে কান্না করা শুরু করে দিলে সাথে সাথে আমি ওনার পাশে গিয়ে ওনাকে সান্ত্বনা দিই আর ওনার সাথে কি হয়েছে তা জানতে চাই। তখন তিনি কান্না ভরা কণ্ঠে বলতে লাগলো, আমি যখন শ্মশানের মধ্যে সেন্স হারিয়ে ফেলি তখন তিনি একা আমাকে নিয়ে শ্মশান থেকে বাইরে আসতে পারছিলেন না। হঠাৎ তখন ওনার পিছন থেকে 2টা লোক আসে। ওনাকে বলতে লাগলো, কি হয়েছে? এখানে লোকগুলোকে উনি দেখে এলাকার লোক মনে করে ওনাদের কাছে সাহায্য চাইল আমাকে শ্মশান থেকে বাহিরে নিয়ে যাওয়ার জন্য। তখন লোকগুলো ওনাকে সাহায্য করে আমাকে বাহিরে নিয়ে আসে। বাহিরে আসার পর উনি লোকগুলোকে চিনতে পারলেন না। তখন উনি লোকগুলোকে জিজ্ঞাসা করলেন, ওনারা কারা? আগে কখনো ওনাদেরকে এই গ্রামে দেখি নাই। তখন একজন বলে উঠল, ওনার এই গ্রামে নতুন বেড়াইতে আসছে আর এর মধ্যে আমি সেন্স ফিরে পাই। তখন আমার আব্বু এসে আমাকে নিয়ে চলে। আব্বু যখন আমাকে নিয়ে ওনাদের কাছ থেকে একটু দূরে চলে যায় তখন নাকি অন্য একজন লোক বলতে লাগে ওনার মানিব্যাগ নাকি শ্মশানের মধ্যে পড়ে গেছে। তখন ওই 2 লোকগুলা দারোয়ান ভাইকে অনুরোধ করলো, ভাই আমাদেরকে একটু উপকার করেন, মানিব্যাগটা খুঁজে দেন। দারোয়ান ভাইও কিছু চিন্তা না করে রাজি হয়ে আবার শ্মশানের দিকে হাঁটতে লাগলেন আর ওই লোকগুলো ওনার পিছনে পিছনে হাঁটতেছে। শ্মশানের মধ্যে প্রবেশ করার পর দারোয়ান ভাই বুঝতে পারলেন ওনার পিছনে কেউ নেই। এই ভেবে উনি পিছন দিকে তাকানোর সাথে সাথে কারা জানি ওনাকে ওনার 2 পা ধরে শ্মশানের ভিতরের দিকে টেনে নিয়ে যাচ্ছে। উনি বুঝতে পারছিলেন না কি হয়েছে ওনার সাথে, কে ওনার পা ধরে টেনে নিয়ে যাচ্ছে তাও দেখতে পাচ্ছেন না। ওনার মনে হচ্ছে ওনার পায়ের মধ্যেই কাঁটা জাতীয় শিকল লাগিয়ে ওনাকে টেনে নিয়ে যাচ্ছে। কিছুক্ষণ টেনে নিয়ে যাওয়ার পর উনি বুঝতে পারলো কিছু একটা ওনার ওপরে আশ্রয় পড়ার চেষ্টা করতে, কিন্তু ওনার কাছে আসতে পারতেছে না। যে জিনিসটা ওনার উপর আশ্রয় পড়ার চেষ্টা করছে সেই জিনিসটা ছিল অনেকটা লম্বা আকৃতির। যতবারই ওনার কাছে আসার চেষ্টা করতেছে ততবারই নাকি কোনো একটা কিছু ওই অবয়বটাকে বাধা দিতেছে। এমন করে প্রায় অনেকক্ষণ উনি ওই অবয়বটার সাথে যুদ্ধ করে পরে উনি শুনতে পান ফজরের আজান। এর আওয়াজের সাথে সাথে অবয়বটাও থেমে গেল আর যাওয়ার সময় বলে গেল, আজ তোদের 2 জনেরই কপাল ভালো। এই বলে অবয়বটা চলে গেল। তারপর উনিও সেন্সলেস হয়ে যান। পরে জানতে পারলেন ওনার সাথে নাকি একটা তাবিজ ছিল। উনি জানতেন ওই যে কাজ করেন ওনার সাথে এমন কিছু ঘটবে, তাই উনি এক হুজুরের কাছ থেকে ওনার শরীর বন্ধ রেখেছেন। আর উনি এইটাও বলছে যে আজ ওনার জন্য আমিও বেঁচে গেছি। ওনার এসব কথা শুনে ওনার পাশে থাকা সবাই নিস্তব্ধ হয়ে গেলাম। কিছুক্ষণ পর আমরা এলাকায় চলে আসলাম। আমি আমার বন্ধুকে বিদায় জানিয়ে বাসায় এসে মাকে আবার সবকিছু খুলে বললাম। মা আমার কথা শুনে একটু দুশ্চিন্তায় পড়ে গেলেন। সাথে সাথে এক হুজুরকে কল দিলেন। হুজুর ঘটনা শুনে আমার মাকে বলল আমাকে নিয়ে মাগরিবের নামাজে ওনার বাসায় যেতে। পরে মাগরিবের পর মা, আমি আর আব্বু 3 জন মিলে হুজুরের বাসায় যাই। হুজুর আমাকে দেখে সাথে সাথে একটা রুমে নিয়ে চলে গেলেন আর আমার কাছ থেকে সবকিছু জানলেন কি হয়েছে। কিছুক্ষণ পর হুজুর আমাকে ওনার রুমে রেখে উনি অন্য একটা রুমে চলে গেলেন। প্রায় 3 ঘন্টা পর উনি রুম থেকে বের হলেন। বের হয়ে আমাকে বলতে লাগলেন কাল রাতে যা হয়েছে তা ছিল এমন যে জিনগুলো কাল রাতে আমায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছে তারা ছিল হিন্দু জিন। ওই জিনগুলো নাকি প্রায় 100 বছর ধরে বন্দি জীবন কাটাচ্ছে। তার কারণ হলো আমার দাদার মা মানে আমাদের বড় মা নাকি ওই জিনগুলোর দেহের কিছু অংশ কেটে নিয়ে ওনার কাছে রেখে দিয়েছেন, যার জন্য জিনগুলো তাদের সমাজে যেতে পারছে না। এই অভিশাপ থেকে বাঁচার জন্য নাকি জিনদের বাদশা জিনদেরকে বলেছে যদি ওরা আমাদের বংশের কোনো ছেলেকে শ্মশানে নিয়ে গিয়ে বলি দিতে পারে তাহলে জিনগুলো নাকি ওদের সমাজে পুনরায় যেতে পারবে। তাই জিনগুলা যখনই বলি দেওয়ার সময় হয় আমাদের পরিবারের ছেলেদেরকে নেওয়ার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু প্রতিবারই নিয়ে যেতে ব্যর্থ হয়। গতকাল জিনগুলোর সেই রাত ছিল বলি দেওয়ার। তখন ওরা আমাকে রাস্তায় একা পেয়ে তাদের সাথে নিয়ে যাওয়ার জন্য সুযোগ পেয়ে যায়। ওরা আমাকে নিয়ে চলে আসে, কিন্তু দারোয়ান আমার পিছনে ছিল বলে ওরা আমার কোনো ক্ষতি করতে পারে নাই। তাই জিনগুলো রেগে গিয়ে দারোয়ানকে মেরে ফেলার চিন্তা করে, কিন্তু দারোয়ানের গা বন্ধ করা ছিল, তাই দারোয়ানকে কিছু করতে পারে নাই। কারণ জিনগুলো তাদের সমাজ থেকে দূরে থাকার কারণে তাদের অনেক শক্তি কাজ করে না। হুজুর আরও বলছে যদি জিনগুলোকে তাদের অঙ্গগুলো দিয়ে দেন তাহলে ওরা আর কোনো দিন আমাদেরকে সমস্যা করবে না। আব্বু হুজুরের কথা শুনে অবাক চোখে তাকিয়ে বলল,
না না হুজুর, তাদের অঙ্গ কখনো দেওয়া যাবে না। আব্বুর দাদি মানে আমার বড় মা নাকি বলে গেছেন, যত ক্ষতি হোক না কেন জিনগুলোকে তাদের অঙ্গ কখনো না দেওয়া হয়। যদি দিয়ে দিই তাহলে জিনগুলো আমাদের পুরো বংশ শেষ করে ফেলবে। হুজুর আব্বুর কথাগুলো শুনে আমাকে একটা তাবিজ দিয়ে বলছে, রাতে কোথাও একা থাকলে যেন তাবিজটা সাথে রাখি। তারপর থেকে এখনো পর্যন্ত আমার সাথে আর তেমন কিছু হয় নাই। এই ছিল আমার ঘটনা। যদি ভালো লাগে পড়ে শোনাবেন এবং ভূত.com-এর সকল লিসেনারদের আমার সালাম, আর সবাই আমাদের প্রবাসী ভাইদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের সুস্থ রাখে। এই বলে আমি আমার ঘটনা শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। পরবর্তী ঘটনা হবে আমার বড় মার সাথে কি হয়েছিল তা নিয়ে। আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। তো এই ছিল আমাদের আজকের ভূত.com। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনেছেন এবং ভালো লেগেছে আপনাদের। যদি এতটুকু আনন্দ দিতে পারি তাহলে নিজেকে ধন্য মনে করব। কথা না বাড়িয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। কথা হবে আবারও আগামী সপ্তাহে বা আগামী এপিসোডে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com-এর সাথে থাকুন। আল্লাহ হাফেজ।